মেঘনা লেখক মোহাম্মদ ইমরান। আমি ইমরান। প্রতিদিনের মতো আজকেও কারখানায় কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত সেলাই মেশিনের চাকা ঘুরেছে অবিরাম। তবে আজকের দিনটা ভালোই ছিল, কাজের চাপ থাকলেও দিন শেষে উপার্জনটা বেশ ভালোই হয়েছে। খাটুনির পর পকেটে বাড়তি কিছু টাকা এলে শরীরের সমস্ত ক্লান্তি যেন নিমেষেই উবে যায়। রাত তখন 12টা। বাজারের সব দোকানপাট প্রায় বন্ধ, চারপাশটা নিঝুম। আমি আমার দোকানের ঝাঁপ বন্ধ করে বাড়ির পথে রওনা হব, এমন সময় হঠাৎ চোখ গেল রাস্তার ধারের সেই বড় গাছটার দিকে। অন্ধকারের মাঝে দেখলাম একটা মেয়ে গাছের নিচে বসে পা চেপে ধরে অদ্ভুতভাবে কুঁকড়ে আছে। দেখে মনে হচ্ছে মেয়েটা খুব কষ্টে আছে। আমি কিছুটা দ্বিধা নিয়ে মেয়েটির কাছে গেলাম। এত রাতে একা একটা মেয়েকে রাস্তার ধারে বসে থাকতে দেখে নিজেকে সামলাতে পারলাম না। জিজ্ঞেস করলাম, আপনি এত রাতে এখানে কি করছেন? এখন তো রাত 12টা বাজে। মেয়েটি আমার দিকে তাকাল না। যন্ত্রণাকাতর গলায় খুব ক্ষীণ স্বরে শুধু বলল, কাঁটা। আমি আর দেরি না করে ওর পায়ের কাছে বসলাম। আলতো করে ওর পা স্পর্শ করতেই আমি চমকে উঠলাম। মেয়েটার পা পুরো বরফের মতো ঠান্ডা। এই গরমের রাতেও মানুষের শরীর এত শীতল হতে পারে তা আমার জানা ছিল না। তবে তার চেয়েও বেশি অবাক হলাম মেয়েটার মুখের দিকে তাকিয়ে। এই অন্ধকারেও মেয়েটাকে অসাধারণ সুন্দর লাগছে, ঠিক যেন কোনো মানবী নয়, রূপকথার কোনো পরী। দেখলাম পায়ের তালুতে একটা বিষাক্ত কাঁটা একদম গভীর পর্যন্ত দেবে গিয়েছে। আমি নিরুপায় হয়ে আমার দাঁত দিয়ে চেপে ধরে কাঁটাটা বের করার চেষ্টা করলাম। কাঁটাগুলো মাংসের ভেতর পুরো ডুবে গিয়েছিল, তাই বের করতে খানিকটা দেরি হয়ে গেল। কাঁটা বের করার পর আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, এখন কি একটু আরাম লাগছে? আপনি কি বাড়ি যেতে পারবেন? মেয়েটি কোনো উত্তর দিল না। সে স্রেফ একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। 2-3বার ডাকার পরও যখন কোনো সাড়া পেলাম না, তখন আমি ওর চোখের সামনে তুড়ি বাজালাম একটা। তুড়ির শব্দে মেয়েটির যেন ঘোর কাটল। সে আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, হ্যাঁ, যেতে পারব। বলেই মেয়েটি ধীর পায়ে উঠে দাঁড়াল এবং বনের ধারের গভীর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। আমি কিছুক্ষণ সেই অন্ধকারের দিকে তাকিয়ে থাকলাম। তারপর নিজের বাড়ির পথ ধরলাম। ঘরে এসে বিছানায় শুয়ে পড়লেও ওই বরফশীতল পা আর মায়াবী মুখটা বারবার আমার চোখের সামনে ভাসতে লাগল। কখন যে আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম টেরও পেলাম না। সেদিনের পর আরও 1 সপ্তাহ কেটে গেল। কাজে বেশ মন দিয়েছি, আয় রোজগারও আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। একদিন কাজ সেরে বাড়ি ফিরলাম, রাতের খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিলাম। কিন্তু ওই মেয়েটির কথা বারবার মনে পড়ছিল। 1 সপ্তাহ পরের কথা। সেদিন কাজ একটু বেশি ছিল, দোকান বন্ধ করতে করতে রাত প্রায় 2টো বেজে গেল। চারপাশটা একদম নিঝুম, ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঠিক তখন দেখি সেই মেয়েটি আবার আমার দোকানের সামনে এসে দাঁড়িয়েছে, হাতে এক টুকরো কাপড়। মেয়েটি শান্ত গলায় বলল, আমাকে একটা জামা তৈরি করে দেবেন? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। বললাম, এত রাতে? আপনি তো সকালেও আসতে পারতেন। মাঝরাতে এভাবে আসার তো কোনো দরকার ছিল না। মেয়েটি ম্লান হেসে বলল, সকালে আমি আসতে পারব না, অনেক কাজ থাকবে। তাই এখনই কাপড়টা নিয়ে এলাম। আমি আর না করতে পারলাম না। বন্ধ করতে যাওয়া দোকানটা আবার খুললাম। মেয়েটি তার হাতের কাপড়টা বের করল। কাপড়টা হাতে নিতেই আমার চোখ কপালে উঠল। এত সুন্দর কাপড় আমি আমার জীবনে দেখিনি। যেমন রং তেমনি তার বুনন। হাত দিতেই মনে হলো যেন একদলা তুলো ধরে আছি, অসম্ভব নরম আর মোলায়েম। আমি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, এত সুন্দর কাপড় আপনি কোথায় পেলেন? মেয়েটি হালকা হেসে বলল, পেয়েছি আমার রাজ্য থেকে। আমি ভ্রু কুঁচকে তাকালাম। আপনার রাজ্য মানে? আপনি কোথায় থাকেন? মেয়েটি আমার সব প্রশ্নের উত্তর দিল না। কিছু কিছু প্রশ্নের উত্তর না দিয়ে সে শুধু একটা রহস্যময় মুচকি হাসি হাসল। তারপর বলল, কাল রাতে আমি আবার আসব মাপটা দিতে। কথাটা বলেই মেয়েটি অন্ধকারের মিশে গেল। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এই মেয়েটিকে, তার রাজ্যই বা কোথায়? আর এত সুন্দর কাপড়ই বা সে কোথায় পায়? সব মিলিয়ে মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগল। ভাবতে ভাবতে দোকানের ঝাঁপটা টেনে তালা লাগিয়ে দিলাম। তারপর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম। কিন্তু বিছানায় এপাশ ওপাশ করছি আর ভাবছি,
কাল রাতে মেয়েটি যখন মাপ দিতে আসবে তখন হয়তো তার রহস্যের কিছুটা সমাধান হবে। ওই তুলতুলে কাপড়ের স্পর্শ যেন আমার আঙুলের ডগায় লেগে রইল। পরের দিনগুলোতে আমার মন যেন আর কাজে বসছিল না। সারাক্ষণ ওই মায়াবী মেয়েটার আর অদ্ভুত কাপড়টার কথা মনে পড়ছিল। রাত 12টা বাজার আগেই আমি দোকানের সব কাজ গুছিয়ে নিলাম। অপেক্ষা করতে করতে শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছিল। কখন যে সেলাই মেশিনের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি। হঠাৎ গায়ে একটা শীতল হাতের স্পর্শ পেয়ে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই চমকে উঠলাম, সেই মেয়েটি। আজ তাকে অন্য দিনের চেয়েও অনেক বেশি সুন্দর আর উজ্জ্বল দেখাচ্ছে। মনে হচ্ছে ওর চারপাশ থেকে যেন একটা মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে। আমি চোখ কচলাতে কচলাতে বললাম, আপনার অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। একটু দেরি হয়ে গেল কি? মেয়েটি অদ্ভুত এক শান্ত হাসল। আমি আর দেরি না করে ফিতা হাতে নিয়ে তার জামার মাপ নিতে এগিয়ে গেলাম। কাজের খাতিরে একদম কাছাকাছি দাঁড়াতে হলো আমাকে। এত সুন্দর আর অপার্থিব রূপের একজন মেয়ের মাপ নিতে গিয়ে আমার হাত কাঁপছিল, এক ধরনের জড়তা আর লজ্জা আমায় ঘিরে ধরল। বুকের আর হাতের মাপ নেওয়ার পর যখন কোমরের মাপ নিতে যাব তখন আমি যেন আর নড়তে পারছি না। লজ্জায় আমার কান গরম হয়ে আসছিল। মেয়েটি আমার দ্বিধা আর লজ্জা বুঝতে পারল। সে নিজ থেকেই এগিয়ে এসে আমার হাতটা ধরল এবং ফিতাটা ঘুরিয়ে তার কোমরের ওপর রাখল। মেয়েটি আমার চোখের দিকে তাকিয়ে খুব সহজ গলায় বলল, এটাই তো তোমার কাজ। তুমি মিছেই লজ্জা পাচ্ছ কেন? আমি তোতলাতে তোতলাতে বললাম, আসলে আমি ঠিক এমনটা। মানে? লজ্জায় আমার কথা আটকে যাচ্ছিল। মাপ নেওয়া শেষ হলে আমি খাতাটা বের করলাম। আমাদের কারখানায় নিয়ম হল মাপের ওপরে কাস্টমারের নাম লিখে রাখা, নইলে পরে চেনা মুশকিল হয় কার জামা কোনটা। আমি পেন্সিলটা উঁচিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনার নামটা কি? মাপের খাতায় নামটা লিখতে হবে, নয়তো পরে ভিড়ের মধ্যে আপনার কাজটা খুঁজে পাব না। মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব মিষ্টি করে বলল, আমার নাম মেঘনা। মেঘনা। আমি মনে মনে নামটা একবার আওড়ালাম। নামটা যেমন সুন্দর, মেয়েটিও ঠিক তেমনই রহস্যময়ী। খাতায় বড় করে লিখে রাখলাম, মেঘনা। সেদিন রাতে জঙ্গল দিয়ে মেঘনা যখন চলে যাচ্ছিল আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার সাধারণ জীবনের এই অসাধারণ মেঘনা যে আসলে কে তা জানার তৃষ্ণাটা যেন আরও বেড়ে গেল। বাড়ির পথে হাঁটতে হাঁটতে ভাবলাম, পরীদের গল্প কি তবে সত্যিই হয়, নাকি আমার কারখানার এই ঘেরাটোপে কোনো রূপকথা এসে ধরা দিয়েছে? পরের দিন দোকানে গিয়েই আমি মেঘনার জামাটা নিয়ে বসলাম। সাধারণত যে সময় আমি 5টা জামা তৈরি করি, আজ সেই পুরোটা সময় ব্যয় করলাম শুধু মেঘনার এই একটা জামার পেছনে। খুব নিখুঁতভাবে অতি যত্ন নিয়ে প্রতিটি সেলাই দিলাম। কাপড়ের মান যেমন রাজকীয়, কাজটাও তেমনি রাজকীয় হওয়া চাই। সেদিন রাত 1টা। চারপাশ নিঝুম হয়ে এসেছে, ঠিক তখনই মেঘনা হাজির হল। আমি জামাটা হাতে নিয়ে তার সামনে দাঁড়ালাম। আমার মনে এক ধরনের কৌতূহল কাজ করছিল, তাই সরাসরি জিজ্ঞেস করে বসলাম, আপনি এই মাঝরাতে একা একা আসেন কেন? আপনার কি বাড়িতে আর কেউ নেই? মেঘনা আমার দিকে মায়াবী চোখে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি একাই থাকি। ওর উত্তর শুনে মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। এত সুন্দর একটা মেয়ে এই গহীন বনের পাশে একা থাকে। আমি আর কথা না বাড়িয়ে জামাটা ওর হাতে বাড়িয়ে দিলাম। বললাম, জামাটা একবার ট্রায়াল দিয়ে দেখতে পারেন ঠিক হয়েছে কি না। আমি দোকানের বাইরে দাঁড়াচ্ছি, আপনি ভেতরে গিয়ে পরে দেখে নিন। আমার কথা শুনে মেঘনা মৃদু মাথা নেড়ে বলল, না না, এখন না, আমি এটা বাড়ি গিয়েই পরব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আশা করি মাপ একদম ঠিক হয়েছে। মেঘনা যাওয়ার জন্য পা বাড়াল। তবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে একবার থামল। তারপর আমার দিকে ঘুরে তাকিয়ে এমন এক মায়াবী হাসি দিল, যা আমি আগে কখনো দেখিনি। সেই হাসিতে যেন কোনো জাদুকরী ভালো লাগা মিশেছিল। কোনো কথা না বলে সেই হাসি মুখে সে অন্ধকারের দিকে মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ সেই পথের দিকে তাকিয়ে রইলাম। মেঘনার ওই শেষ হাসিটা আমার বুকের ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে দিল। দোকানের ঝাঁপ টেনে তালা লাগিয়ে বাড়ির পথে রওনা হলাম। সারা পথ শুধু ওই হাসি আর মেঘনার নিঃসঙ্গতার কথাই মাথায় ঘুরতে লাগল। বাড়িতে এসে শুয়ে পড়লেও চোখে ঘুম নেই, কেবলই মনে হচ্ছে
মেঘনা কি সত্যিই কোনো সাধারণ মানুষ, নাকি বনের সেই রহস্যময়ী পরী? পরের দিন রাতে আমি যথারীতি দোকানের কাজ গুছিয়ে মেঘনার অপেক্ষায় বসেছিলাম। ঠিক রাত 12টা বাজতেই মেঘনা হাজির হল। আজ তার পরনে সেই জামাটা নেই, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। কাছে আসতেই মেঘনা বলল, জামাটা যে কি সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আমি হেসে বললাম, পছন্দ হলেই আমার পরিশ্রম সার্থক। তবে আপনি সেদিন বলেছিলেন না যে আপনি একা থাকেন, আপনার পরিচয়টা আসলে কি? মেঘনা আমার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি জানতে চেয়েছিলে না আমি কে? ইমরান, আমি আসলে একজন পরী। শুনে আমি হো হো করে হেসে উঠলাম। বললাম, ইয়ার কি করো না তো, এই যুগে আবার পরী কোত্থেকে আসবে? আমার কথা শেষ হতে না হতেই মেঘনা গম্ভীর হয়ে গেল। বলল, বিশ্বাস হচ্ছে না? তবে নিজের চোখেই দেখে নাও। মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে এক অলৌকিক ঘটনা ঘটে গেল। মেঘনা যেখানে দাঁড়িয়েছিল সেখানে শুধু শূন্যতা। সে একদম অদৃশ্য হয়ে গেল। আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল, কলিজাটা যেন ভয়ে শুকিয়ে গেল। আমি তোতলাতে তোতলাতে বললাম, মেয়ে মেঘনা, আপনি কোথায়? ঠিক তার কয়েক সেকেন্ড পরেই সে আবার আগের জায়গায় দৃশ্যমান হল। মুচকি হেসে বলল, কি, এবার বিশ্বাস হয়েছে তো? আমি ভয়ে আর বিস্ময়ে থরথর করে কাঁপছিলাম। কোনোমতে নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ, হয়েছে। কিন্তু আপনি আমাদের এই মানুষের লোকালয়ে কি করছেন? পরীদের কি নিজেদের দর্জি নেই? মেঘনা একটু এগিয়ে এসে বলল, আসলে আমাদের রাজ্যেও জামাকাপড় তৈরি করার কারিগর আছে, কিন্তু তাদের কাজ একদমই ভালো হয় না। একদিন আমি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলাম, তখন নিচে একটা মেয়ের পরনে খুব সুন্দর কাজের একটা জামা দেখলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম সেটা তোমার তৈরি। সেই সুন্দর কাজ দেখেই আমি ঠিক করলাম, আমার জামাটাও তোমার কাছ থেকেই বানিয়ে নেব। শুনে আমার ভয়টা একটু কমল, বরং এক ধরনের গর্ববোধ হল যে আমার হাতের কাজের প্রশংসা পরীদের রাজ্যেও পৌঁছে গেছে। আমি বললাম, ও আচ্ছা, এই ব্যাপার। তারপর ভয় কাটিয়ে আমরা আরও কিছুক্ষণ গল্প করলাম। মেঘনা তার রাজ্যের গল্প শোনাল, সেখানে নাকি সারাক্ষণ রূপালী আলো থাকে, কোনো দুঃখ নেই। আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনতে লাগলাম। সেই রাতে আমার ছোট সেলাইয়ের দোকানটা যেন এক মায়াবী জগতের অংশ হয়ে উঠল। মাঝরাতে নির্জন বাজারে একজন মানুষ আর একজন পরী বসে গল্প করছে, এটা যেন আমার জীবনের শ্রেষ্ঠ এক অভিজ্ঞতা। এরপর থেকে এক নতুন নিয়ম তৈরি হল। প্রতিদিন রাত গভীর হলে মেঘনা চুপি চুপি আমার দোকানের পাশে এসে বসে। আমি সেলাই মেশিনে কাজ করি, আর সে পাশে বসে রাজ্যের গল্প করে। কখনো সে তার দেশের অদ্ভুত সব ফুল আর ঝরনার কথা বলে, আবার কখনো আমি তাকে আমার এই সাধারণ মানুষের জীবনের সুখ দুঃখের গল্প শোনাই। কাজের ফাঁকে ফাঁকে আমি যখনই তার দিকে ফিরে তাকাই, প্রতিবারই তাকে নতুন কোনো এক সৌন্দর্যে মোড়ানো দেখি। এক রাতে কাজ করতে করতে আমি একটু দুশ্চিন্তা নিয়ে বললাম, মেঘনা, তুমি যে প্রতিদিন এভাবে মাঝরাতে আমার এখানে আসো, কোনো মানুষ যদি দেখে ফেলে তবে তো খুব খারাপ ভাববে। আমাদের সমাজ তো এসব সহজভাবে নেবে না। আমার কথা শুনে মেঘনা মোটেও বিচলিত হল না। সে খুব স্বাভাবিক গলায় বলল, ভাবলে ভাবুক, তাতে আমার কি আসে যায়। আমি ভ্রু কুঁচকে বললাম, মানে, তুমি কি ভয় পাচ্ছ না? মেঘনা তখন আমার দিকে তাকিয়ে মায়াবী কিন্তু দুষ্টু একটা হাসি দিল। তারপর বলল, আরে ইমরান, আমি তো পড়ি। কেউ দেখতে পেলেও আমি এক মুহূর্তেই হাওয়া হয়ে যেতে পারব। কিন্তু তুমি তো মানুষ, তুমিই তো ফেঁসে যাবে। কথাটা বলেই সে খিলখিল করে হেসে উঠল। ওর সেই দুষ্টুমি ভরা হাসি দেখে আমি অবাক হয়ে স্তব্ধ হয়ে গেলাম। ল্যাম্পপোস্টের আবছা আলোয় ওর মুখটা যেন কোনো স্বর্গীয় ছবির মতো লাগছিল। আমি মনে মনে ভাবলাম, মানুষের হাসি সুন্দর হয় জানি, কিন্তু পরীদের হাসি যে এতটা মোহনীয় আর মায়াবী হতে পারে, তা মেঘনাকে না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না। ওর ওই এক চিলতে হাসি আমার সব দুশ্চিন্তা মুহূর্তেই উড়িয়ে দিল। পরক্ষণেই আমি আবার সেলাই মেশিনে মন দিলাম, কিন্তু আমার মনের ভেতর তখন আনন্দের এক অদ্ভুত দোলা দিচ্ছিল। বুঝতে পারলাম, এই গভীর রাতের নির্জনতা আর মেঘনার উপস্থিতি এখন আমার জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। মেঘনার ওই দুষ্টুমি ভরা হাসি দেখে আমার মাথায়ও একটু দুষ্টুমি বুদ্ধি চাপল। আমি ভাবলাম, ও তো সবসময় আমাকে ভয় দেখায় বা অবাক করে দেয়, আজ না হয় আমি ওকে একটু অপ্রস্তুত করি। দোকানের এক কোণে একটা সসের বোতল রাখা ছিল।
মেঘনা যখন এক মুহূর্তের জন্য বাইরের দিকে তাকিয়ে অন্যমনস্ক হল, আমি সুযোগ বুঝে খুব সাবধানে সামান্য একটু সস আমার হাতের আঙুলে লাগিয়ে নিলাম। তারপর মুখটা একটু কাঁচুমাচু করে ব্যথার ভান ধরে বললাম, উফ মেঘনা, দেখ তো কি হল। মেঘনা চমকে উঠে আমার দিকে তাকাল। আমার আঙুলে লাল সস দেখে ও সত্যিই মনে করল আমার হাত কেটে রক্ত বেরোচ্ছে। ওর মায়াবী চোখ দুটো দুশ্চিন্তায় বড় বড় হয়ে গেল। সে দ্রুত আমার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে ব্যাকুল হয়ে বলল, ইমরান, এটা কি করে হল? খুব লাগছে কি? ওর কোমল হাতের স্পর্শে আমার দুষ্টুমি যেন এক নিমিষেই ভালোবাসায় বদলে গেল। আমি আর হাসি চেপে রাখতে পারলাম না। খিলখিল করে হেসে উঠে বললাম, আরে না না, এটা রক্ত নয়, এটা তো সস। আমি শুধু তোমার সাথে একটু মজা করছিলাম। আমার কথা শুনে মেঘনা প্রথমে থমকে গেল। তারপর যখন বুঝতে পারল আমি ওকে বোকা বানিয়েছি, তখন ওর চিন্তিত মুখটা অভিমানে লাল হয়ে উঠল। সে আমার হাতটা ছেড়ে দিয়ে একটু দূরে সরে গিয়ে মুখ ঘুরিয়ে বসল। অভিমানী গলায় মেঘনা বলল, তুমি খুব পচা। আমি কত ভয় পেয়েছিলাম জানো? মানুষের মন কি এত পাথর হয় যে এমন বিষয় নিয়ে ইয়ার্কি করে? আমি বুঝতে পারলাম মজাটা একটু বেশি হয়ে গেছে। পরীর চোখে জল আসবে, এটা আমি সহ্য করতে পারতাম না। আমি কাঁচুমাচু হয়ে ওর কাছে গিয়ে বললাম, সরি মেঘনা, আর কখনো এমন করব না। আসলে তোমার ওই সুন্দর হাসির জবাবে একটু দুষ্টুমি করতে চেয়েছিলাম। মেঘনা এবার আর চোখে আমার দিকে তাকাল। ওর ঠোঁটের কোণে আবারও সেই মায়াবী হাসির রেখা ফুটে উঠল। সে বলল, ঠিক আছে, এবারের মতো মাফ করলাম। কিন্তু মনে রেখো, আমি কিন্তু পড়ি। পরের বার আমি কোনো জাদু করলে সামলাতে পারবে না কিন্তু। সেই রাতে মেঘনার অভিমান আর আমাদের এই খুনসুটি যেন দোকানের পরিবেশটাকে আরও মায়াবী করে তুলল। সেলাই মেশিনের খটখট শব্দের মাঝে একজন মানুষের আর একজন পরীর এই খুনসুটিগুলো মহাকালের পাতায় যেন এক অদ্ভুত গল্প হয়ে জমা হতে লাগল। রাতটা অন্যদিনের মতোই নিঝুম ছিল। মেঘনা আমার ঠিক পাশেই বসে আছে। আমি মেশিনে কাজ করছি আর ও রাজ্যের গল্প বলছে। কিন্তু সত্যি বলতে আজ আমার মন কাজে একদমই ছিল না। কাজের ফাঁকে ফাঁকে আমি বারবার মেঘনার দিকে তাকাচ্ছিলাম। ল্যাম্পপোস্টের ম্লান আলোয় ওর মায়াবী চেহারাটা আজ যেন আরও বেশি উজ্জ্বল লাগছিল। কি এক অদ্ভুত টান ওই মুখে! মেঘনার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে অসাবধান হয়ে গিয়েছি বুঝতেই পারিনি। হঠাৎ একটা তীক্ষ্ণ যন্ত্রণায় আমার পুরো শরীর কেঁপে উঠল। সেলাই মেশিনের সুইটা সরাসরি আমার আঙুলের ভেতর দিয়ে গেঁথে গেল। আমি যন্ত্রণায় আর্তনাদ করে উঠলাম, উফ মা গো! শব্দটা শুনেই মেঘনা ছিটকে কাছে এল। আমার আঙুল দিয়ে রক্ত ঝরতে দেখে ওর মায়াবী চোখ দুটো জলে ভরে গেল। ও ব্যাকুল হয়ে দোকান থেকে মলম আর ব্যান্ডেজ খুঁজে বের করল। খুব যত্ন করে কাঁপা কাঁপা হাতে ও আমার আঙুলে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। ওর চোখে তখন জল টলমল করছে, যেন ব্যথাটা ওর নিজেরই লাগছে। হঠাৎ করেই মেঘনা আবেগপ্রবণ হয়ে আমায় জড়িয়ে ধরল। আমি তো পুরো অবাক। লজ্জায় আমার কান মুখ লাল হয়ে গেল, হৃদস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে গেল। একজন পরী আমাকে এভাবে আগলে ধরবে, এটা আমার কল্পনাতেও ছিল না। কিছুক্ষণ পর মেঘনা নিজেকে একটু সরিয়ে নিয়ে দূরে গিয়ে দাঁড়াল। আমার হাতের ব্যান্ডেজ করা আঙুলটার ওপর আলতো করে একটা চুমু খেয়ে ধরা গলায় বলল, প্লিজ ইমরান, সাবধানে কাজ করবে। ইস, সব আমারই ভুল। আমি যদি আজ না আসতাম তবে হয়তো তোমার হাতটা এভাবে কাটত না। আমি তোমার মনোযোগ নষ্ট করেছি। আমি মেঘনার দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে ধীর স্বরে বললাম, না মেঘনা, তুমি ফালতু নিজেকে দোষ দিও না। আসলে দোষটা আমারই ছিল। আমি তোমার দিকে তাকিয়েছিলাম বলে খেয়াল করিনি। তুমি আছো বলেই তো আমার এই সাধারণ কাজগুলো এত আনন্দের মনে হয়। মেঘনা আমার চোখের দিকে তাকাল। ওর ভেজা চোখে তখন এক অদ্ভুত মায়া আর কৃতজ্ঞতা। সেই রাতে আমার আঙুলের ব্যথাটা যেন মেঘনার ভালোবাসার স্পর্শে একদম মিলিয়ে গেল। দোকানের ছোট ঘরটা তখন এক অপার্থিব নিস্তব্ধতায় ডুবে আছে, যেখানে একজন মানুষ আর একজন পরীর ভালোবাসার সময়ের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। মেঘনা পরী লেখক মোহাম্মদ ইমরান। আমার আঙুলের আঘাত দেখে মেঘনা যেন আর স্থির থাকতে পারছিল না। আমি আবার সেলাই মেশিনের দিকে হাত বাড়াতে গেলে সে শক্ত করে আমার হাতটা ধরে ফেলল। বড় বড় চোখ করে শাসন করার স্বরে বলল, আজ আর এক ফোঁটাও কাজ নয়। এই অবস্থায় তুমি আর মেশিনে হাত দেবে না। আমি অবাক হয়ে বললাম,
আরে কাজ না করলে চলবে কি করে? অনেকগুলো অর্ডার জমে আছে তো। মেঘনা কোনো কথা শুনল না। সে পাশের ছোট্ট টুলটায় আরাম করে বসল এবং নিজের কোলের ওপর আলতো করে চাপড় দিয়ে বলল, এখানে মাথা রেখে চুপচাপ শুয়ে পড়ো তো। আজ তোমাকে আমি একটুও নড়তে দেব না। ওর কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। আমতা আমতা করে বললাম, না না, কি বলছো এসব? আমার খুব লজ্জা করছে। আমি তো এভাবে কোনো দিন। আমার কথা শেষ হওয়ার আগেই মেঘনা খিলখিল করে হেসে উঠল। তারপর হঠাৎ করে হাত বাড়িয়ে আমার 2 গাল টেনে দিয়ে আদুরে গলায় বলল, ওলে বাবুটা আমার। বাবুটার বুঝি খুব লজ্জা করে? ওর এই আকস্মিক আচরণে আমি যেন পাথরের মতো জমে গেলাম। আমার সারা মুখ লজ্জায় লাল হয়ে গেল। মেঘনা আর কোনো অজুহাত দেওয়ার সুযোগ না দিয়ে একরকম জোর করেই আমার মাথাটা টেনে নিয়ে নিজের কোলে রাখল। ওর গায়ের থেকে বুনো ফুলের এক অপার্থিব সুগন্ধ আসছিল। আমি চোখ বুজে ফেললাম। মেঘনা পরম মমতায় আমার চুলে হাত বুলিয়ে দিতে লাগল। ওর আঙুলের স্পর্শে যেন কোনো জাদুকরী শক্তি ছিল। মুহূর্তের মধ্যে আমার সারাদিনের ক্লান্তি আর আঙুলের টনটনে ব্যথাটা উবে গেল। গভীর রাতের নিস্তব্ধতায় আমার কারখানার ভেতরটা যেন তখন এক স্বর্গের টুকরো। মেঘনা নিচু স্বরে গুনগুন করে একটা অচেনা সুরের গান গাইতে লাগল। আমি অনুভব করলাম, পৃথিবীর সব ধনসম্পদ আর সাফল্যের চেয়ে এই পরীর কোলে মাথা রেখে শান্তিতে থাকাটাই যেন আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। লজ্জার সেই ঘোর কাটিয়ে আমি এক গভীর শান্তির ঘুমে তলিয়ে যেতে লাগলাম, আর আমার কপালে বুলিয়ে দেওয়া মেঘনার হাতটা তখন যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে উঠল। বেশ কিছুক্ষণ পর যখন আমার তন্দ্রা ভাঙল, আমি মেঘনার কোল থেকে মাথা তুললাম। শরীর আর মন দুটোই তখন একদম হালকা লাগছে। মেঘনা আমার চোখের দিকে তাকিয়ে মিষ্টি করে জিজ্ঞেস করল, কি ইমরান সাহেব, এবার শান্তি লাগছে তো? আমি একটু লজ্জিত হয়ে মাথা নেড়ে বললাম, হ্যাঁ মেঘনা, অনেকদিন পর এত শান্তিতে ঘুমালাম। এরপর আমি আবার সেলাই মেশিনে বসলাম। হাতে কাজ থাকলেও আমার চোখ দুটো যেন বেইমানি করছিল, বারবার কাজ ছেড়ে পাশের টুলে বসা মেঘনার দিকে ঘুরে যাচ্ছিল। মেঘনার ওই রূপের মায়া কাটানো যে কত কঠিন, সেটা আমি ছাড়া আর কেউ বুঝবে না। আমি বারবার ফিরে তাকাচ্ছি দেখে মেঘনা এবার একটু শাসনের স্বরে বলল, ইমরান, একদম এদিকে তাকাবে না। মেশিনের দিকে তাকাও, আমার দিকে না। আবার যদি আঙুলে সুই ফোটাও, তবে কিন্তু আমি আর ব্যান্ডেজ করব না। আমি একটা চওড়া হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, আপনার হুকুম শিরোধার্য। এই তাকালাম মেশিনের দিকে। বলেই আমি আবার কাজে মন দেওয়ার ভান করলাম। কিন্তু মেঘনা হঠাৎ এগিয়ে এসে আবার আমার গাল দুটো টেনে দিয়ে বলল, লক্ষ্মী ছেলে। এবার আমি একটু নকল অভিমান করলাম। গালটা ঘষে নিয়ে ধরা গলায় বললাম, আপনার কি সারাক্ষণ আমার গালই টানতে হয়? আপনি তো আমাকে বাবু বানিয়ে ছাড়লেন। এভাবে কেউ গাল টানে? আমার অভিমানী মুখ দেখে মেঘনা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে খিলখিল করে এমনভাবে হাসতে লাগল যে মনে হল যেন একরাশ রূপালী ঘণ্টা একসাথে বেজে উঠল। ওর হাসির তোড় দেখে আমার নকল অভিমান নিমেষেই উবে গেল। আমি হাসতে হাসতে বললাম, হাসুন, যত পারেন হাসুন। মেঘনা হাসির ঝোঁকেই আবার আমার গালটা হালকা করে টিপে দিয়ে বলল, বাবুটা রেগে গেছে? আচ্ছা, আর গাল টানব না, শুধু একটু আদর করে দেব। ওর কথা শুনে আমরা দুজনেই একসাথে হেসে উঠলাম। রাতের সেই নিস্তব্ধ বাজারে আমাদের দুজনের হাসির শব্দ মিলেমিশে একাকার হয়ে গেল। আমি বুঝতে পারলাম, এই ছোট দোকানটা আর শুধু আমার রুটিরুজির জায়গা নেই, এটা এখন আমার আর মেঘনার এক মায়াবী ভালোবাসার আলয় হয়ে উঠেছে। কাজ চলতে থাকল, আর সেই সাথে চলতে থাকল অমলিন আড্ডা। সেদিন কাজ শেষ করতে করতে রাত 11টা বেজে গেল। মেঘনা বিদায় নেওয়ার পর আমি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলাম। মনের ভেতর তখন এক অদ্ভুত বসন্তের হাওয়া বইছে, ঠোঁটের কোণে লেপ্টে আছে এক চিলতে হাসি। বাড়িতে পা দিতেই মা আমার মুখের দিকে তাকিয়ে জহুরির মতো হাসলেন। ভাত বেড়ে দিতে দিতে মা বললেন, আজকাল তো তোকে খুব খুশি খুশি দেখছি। ব্যাপার কি? মনে হচ্ছে আমার জন্য বৌমা খুঁজে নিয়েছিস নাকি? মায়ের কথা শুনে আমি একদম থতমত খেয়ে গেলাম। মনে মনে হাসলাম আর ভাবলাম, মা, তুমি যদি জানতে, আমি তো তোমার জন্য সাধারণ কোনো বৌমা নয়, আস্ত এক পরী বৌমা ঠিক করে রেখেছি। ঠিক তখনই বাবা পাশ থেকে টিপ্পনি কেটে বললেন, কিরে, মা যে জিজ্ঞেস করছে কথা বলিস না কেন? আমি আমতা আমতা করে বলে ফেললাম, হ্যাঁ হ্যাঁ, না না। বাবা এবার হো হো করে হেসে উঠলেন।
কি রে? হ্যাঁ হ্যাঁ, আবার না না, এর মানে কি? আমি লজ্জায় লাল হয়ে গেলাম। মাথা নিচু করে বললাম, আরে ধুর বাবা, কি যে বলো না তোমরা। বাদ দাও তো এসব দুষ্টু কথা। আমার ছোট বোনটা বড় পাজি। সে সুযোগ পেয়ে মাকে ফিসফিস করে বলল, মা, দেখেছ, দাদা কিন্তু ঠিকই ধরা খেয়েছে। মা, তুমি বুঝতে পারছ তো? মা মুচকি হেসে বললেন, হ্যাঁ রে পাগলি, বুঝতে পারছি। আমরা সবাই মিলে একসাথে রাতের খাবার খেতে বসলাম। বোনটা খেতে খেতে হঠাৎ আমার দিকে ঝুঁকে এসে বলল, কিরে দাদা, ভাবির একটা ছবি দেখা না। খুব সুন্দরী নিশ্চয়ই। আমি মনে মনে ভাবলাম, মেঘনার কি আর ছবি তোলা সম্ভব? ও তো মায়ার রাজ্য থেকে আসা এক স্বপ্ন। আমি বোনকে ধমক দেওয়ার ভান করে বললাম, তোর জ্বালায় আর পারি না। একদম আমাকে জ্বালাবি না তো। মা দেখো না, ছোটটা কেমন করছে। মা তখন বোনের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, থাক রে, আর বলিস না। দেখছিস না ও কেমন লজ্জা পাচ্ছে। বোনটা তখন আমাকে খ্যাপানোর জন্য জোরে হেসে উঠল। আমি তাড়াতাড়ি খেয়ে উঠে পড়লাম। সবার হাসাহাসি আর খুনসুটির মাঝে আমার শুধু বারবার মেঘনার সেই মায়াবী মুখটা মনে পড়ছিল। বিছানায় শুয়ে ভাবলাম, বাড়ির লোক যেদিন মেঘনাকে দেখবে সেদিন তারা অবাক হয়ে যাবে। মেঘনা কি আমাদের এই সাধারণ সংসারে সাধারণ হয়ে থাকতে পারবে? ভাবতে ভাবতে সেই মিষ্টি স্বপ্নের ঘোরেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন রাত হতেই মেঘনা আবার আসল। আমি দোকানের সামনে দাঁড়িয়ে তার অপেক্ষায় ছিলাম। ওকে দেখেই আমি বললাম, কেমন আছো মেঘনা? মেঘনা একটু গম্ভীর হয়ে বলল, ভালো আছি। তারপর হঠাৎ একদম সোজাসুজি আমাকে প্রপোজ করে বসল। ও বলল যে ও আমাকে অনেক পছন্দ করে। আমি একটু দুষ্টুমি করার সুযোগ ছাড়লাম না। মুখটা সিরিয়াস করে বললাম, দেখো মেঘনা, আমি তোমাকে ভালোবাসি না। আসলে আমার একটা গার্লফ্রেন্ড আছে। কথাটা শোনামাত্রই মেঘনার উজ্জ্বল মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। ওর চোখে টলমল জল চিকচিক করে উঠল। ধরা গলায় ও বলল, এতদিন তাহলে সবকিছু অভিনয় ছিল? ওর ওই করুণ চেহারা দেখে আমি আর হাসি চেপে রাখতে পারলাম না। হো হো করে জোরে হেসে দিলাম। হাসতে হাসতেই বললাম, কেমন লাগলো আমার সারপ্রাইজ? আরে পাগলি, তুমি ছাড়া আর কে আছে আমার? এরপর আমি নিজেই হাঁটু গেড়ে বসে মেঘনাকে প্রপোজ করলাম। মেঘনা প্রথমে একটু দুষ্টুমি করে ভাব নিল, তারপর মুচকি হেসে রাজি হয়ে গেল। আমি বললাম, আই লাভ ইউ মেঘনা। ও লজ্জায় লাল হয়ে নিচু স্বরে বলল, আই লাভ ইউ টু। আমরা কিছুক্ষণ গল্প করলাম। তারপর আমি একটু ইতস্তত করে বললাম, আমার ছোট বোনটা না তোমার একটা ছবি চেয়েছে। ও খুব বায়না ধরছে তোমার ছবি দেখার জন্য। তুমি কি একটা ছবি তুলবে আমার সাথে? মেঘনা তখন মিষ্টি করে হেসে বলল, ওমা, আমার ননদ ছবি চেয়েছে, আমি কি আর না করতে পারি? অবশ্যই দেব। তারপর মেঘনা আমার একদম পাশে এসে দাঁড়াল। এক হাত আমার কোমরে দিয়ে পরম নিশ্চিন্তে আমার কাঁধে মাথা রাখল। ও একের পর এক এমন সব স্টাইলে পোজ দিচ্ছিল যে আমি অবাক হয়ে গেলাম। আমি হেসে বললাম, তুমি এত ঢং আর স্টাইল জানলে কোত্থেকে? মেঘনা হাসতে হাসতে বলল, আমরা পরী হতে পারি, কিন্তু স্টাইল আমরা তোমাদের চেয়েও ভালো জানি। ছবি তোলা শেষ হলে মেঘনা আমাকে সাবধানে বাড়ি যেতে বলে বনের দিকে চলে গেল। আমি ফোনের গ্যালারিতে আমাদের সুন্দর ছবিগুলো দেখতে দেখতে বাড়ির পথ ধরলাম। আজ আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ, যার প্রেমিকা স্বয়ং এক পরী। বাড়িতে গিয়ে বোনকে ছবিটা দেখানোর জন্য আমার মনটা ছটফট করছিল। মোহাম্মদ ইমরান। বাড়ি পৌঁছানোর পর থেকেই ছোট বোনটা আমার পিছু ছাড়ছে না। আমি ঘরে ঢোকার সময় ওকে ইশারায় বললাম, খাওয়া দাওয়ার পর আমার ঘরে আসিস, যা দেখার তখন দেখাবো। বোন তো খুশিতে আটখানা। ও বারবার বলছে, আজ ভাবির ছবি না দেখে আমি ঘুমাচ্ছি না। রাতের খাওয়া শেষ করে আমি ঘরে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরেই বোন ঝড়ের বেগে ঘরে ঢুকে বলল, কি রে দাদা, কই, দেখা কি দেখাবি? আমি মুচকি হেসে বললাম, আগে চোখ দুটো বন্ধ কর। ও কৌতূহল নিয়ে চোখ বন্ধ করল। আমি ফোনের গ্যালারি থেকে মেঘনার সেই সেরা ছবিটা বের করে ওর চোখের সামনে ধরলাম। বললাম, এবার চোখ খোল। চোখ খুলেই বোন একদম পাথর হয়ে গেল। কয়েক সেকেন্ড সে কোনো কথাই বলতে পারল না। তারপর বিস্ময়ে চোখ বড় বড় করে ছবির ওপর হাত বুলিয়ে বলল, ওরে বাবা, এত সুন্দর! দাদারে, এ তো আস্ত একটা পরী। তোর মতো এই কালো আর সাধারণ ছেলেকে এই মেয়ে কি দেখে পছন্দ করল রে?
নিশ্চয়ই ভুল করে তোর প্রেমে পড়েছে। আমি ওর কানের নিচে হালকা একটা টোকা দিয়ে বললাম, বেয়াদব, আমি দেখতে সাধারণ হতে পারি, কিন্তু মনটা তো রাজপুত্তুরের মতো। তাই এই রাজকন্যা আমার প্রেমে পড়েছে। বোন তখন আমার ঘাড় জড়িয়ে ধরল। এবার ওর গলায় আবদারের সুর। ও বলল, দাদা, তুই সত্যিই ভাগ্যবান। আমার একটা কথা রাখবি? একবার ভাবির সাথে সামনাসামনি দেখা করিয়ে দিবি? আমি একটু চিন্তায় পড়লাম। মেঘনা তো সাধারণ মানুষ নয়, ওকে মানুষের সামনে আনা কতটা ঠিক হবে জানি না। তবুও বোনের হাসিমুখ দেখে বললাম, আচ্ছা ঠিক আছে, কোনো একদিন সুযোগ বুঝে দেখা করিয়ে দেব। কিন্তু শোন মা আর বাবাকে এখনই এসব কিছু বলবি না। মাথায় রাখিস কিন্তু। বোন তখন আঙুল দিয়ে নিজের মুখে জিভ টানার ভান করে বলল, একদম পাক্কা কথা। মা বাবাকে এখনই কিচ্ছু বলবো না। তুই শুধু দেখা করিয়ে দিস। বোন হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। আমি খাটে শুয়ে ছবির মেঘনার দিকে তাকালাম। একটা সাধারণ দর্জি আর একটা বনের পরীর এই অসম প্রেম যে কতদূর যাবে তা শুধু ওই ওপরওয়ালাই জানেন। কিন্তু এই মুহূর্তের আনন্দটুকু আমার কাছে পৃথিবীর সব ধনসম্পদের চেয়েও দামি। সবাই যখন ঘুমে আচ্ছন্ন, আমি তখন মনে মনে পরদিন রাতের পরিকল্পনা করতে লাগলাম। কাল যখন মেঘনা আসবে, ওকে বলবো ওর ননদ ওর সৌন্দর্যে কতটা পাগল হয়ে গেছে। পরের দিন রাতে দোকানে কাজ করার সময় আমার মনটা যেন বারবার বাড়িতে পড়েছিল। মেঘনা কখন আসবে সেই অপেক্ষায় বারবার দরজার দিকে তাকাচ্ছিলাম। ঠিক রাত 12টায় হালকা একটা বাতাসের ঝাপটা দিয়ে মেঘনা এসে হাজির হল। আজ তার চোখে মুখে এক আলাদা উজ্জ্বলতা। আমি মেঘনাকে দেখেই বললাম, জানো মেঘনা, কাল বোনকে তোমার ছবি দেখিয়েছিলাম। ও তো পুরো পাগল হয়ে গেছে। বিশ্বাসই করতে পারছে না আমার মতো ছেলের কপালে তোমার মতো পরি জুটেছে। মেঘনা খিলখিল করে হেসে উঠল। আমার গালটা আলতো করে টিপে দিয়ে বলল, বোনটা ঠিকই বলেছে, কিন্তু সে তো জানে না এই দর্জি ছেলেটার মনের ভেতরে একটা আস্ত রাজপ্রাসাদ আছে। আমি তখন আসল কথাটা পারলাম। মেঘনা, ও তোমার সাথে দেখা করতে চায়। অনেক আবদার করেছে। তুমি কি দেখা করবে? মেঘনা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ম্লান হেসে বলল, ইমরান, পরিদের সাথে মানুষের দেখা হওয়া খুব একটা সহজ নয়। তবুও তোমার বোনের জন্য আমি একটা ব্যবস্থা করব। কাল রাতে ওকে সাথে নিয়ে এসো, তবে একটা শর্তে, জঙ্গলের ধারের ওই বড় গাছটার নিচে ও একা আসবে না, তুমি সাথে থাকবে। আমি মহা খুশি। পরের দিন রাত হতেই ছোট বোনকে চুপি চুপি তৈরি হতে বললাম। মা বাবা ঘুমিয়ে পড়লে আমরা দুই ভাই বোন পা টিপে টিপে বাজারের সেই পুরনো বটগাছটার দিকে রওনা হলাম। বোনের হাতটা ভয়ে কাঁপছিল, ও বারবার বলছিল, দাদা, সত্যিই ভাবি আসবে তো? গাছতলায় পৌঁছাতেই দেখলাম এক অদ্ভুত আলোয় চারপাশটা ভরে গেছে। হঠাৎ জঙ্গল থেকে মায়াবী একটা রূপ নিয়ে মেঘনা বেরিয়ে এল। ওর পরনে সেই আমার সেলাই করা নীল জামাটা। চাঁদের আলোয় ওকে দেখে মনে হচ্ছিল আকাশ থেকে কোনো তারা নেমে এসেছে। বোন তো পুরো থ হয়ে দাঁড়িয়ে রইল। মেঘনা এগিয়ে এসে বোনের হাত ধরল। ওর বরফশীতল হাতের ছোঁয়ায় বোন চমকে উঠল ঠিকই, কিন্তু মেঘনার মিষ্টি হাসি দেখে সব ভয় ভুলে গেল। মেঘনা ওর গলায় একটা ছোট পাথরের লকেট পরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য ননদিনী। এটা কাছে রাখলে তোমার কখনো কোনো বিপদ হবে না। বোন আবেগপ্রবণ হয়ে মেঘনাকে জড়িয়ে ধরল। আমি দূরে দাঁড়িয়ে এই অপূর্ব দৃশ্যটা দেখছিলাম। ভাবছিলাম, ভালোবাসার কোনো সীমানা নেই, সেটা মানুষ হোক আর পরীই হোক। ফেরার পথে বোন বারবার বলতে লাগল, দাদা, তুই সত্যিই পৃথিবীর সেরা ভাবি এনেছিস। মেঘনা চলে যাওয়ার আগে আমার কানে ফিসফিস করে বলে গেল, ভালোবাসি ইমরান, খুব ভালোবাসি। আমার কানে যেন সেই সুরটা সারা রাত ধরে বাজতে লাগল। আমি জানতাম আমাদের এই গল্পটা সাধারণ হলেও এটার মায়া অনেক গভীর। পরবর্তী পর্বে থাকছে, তারা চিহ্ন মেঘনা কি চিরকাল ইমরানের সাথে থাকতে পারবে, কি পরীদের রাজ্যের কোনো নিয়ম তাদের আলাদা করে দেবে? নীল রঙের সেই সুন্দর জামাটা পরে মেঘনা যখন আমার আর আমার বোনের সামনে দাঁড়াল, ওকে ঠিক রূপকথার নীলপরীর মতো লাগছিল। আমার বোন ফারিয়া তো মেঘনার রূপ দেখে মুগ্ধ। ও মেঘনার হাতটা শক্ত করে ধরে আবদার জুড়ল, ভাবি, আজ কিন্তু আমাদের বাড়িতে যেতেই হবে। তুমি না বললে আমি ছাড়ব না। মেঘনা প্রথমে একটু ইতস্তত করে বলল, আজ থাক বোন, অন্য একদিন যাব। কিন্তু ফারিয়া তো নাছোড়বান্দা। ও
চিৎকার করে বায়না ধরতে লাগল। অগত্যা মেঘনা রাজি হল। তবে মেঘনা আমাদের বাড়িতে সাধারণ মানুষের মতোই প্রবেশ করল, কোনো অলৌকিক ক্ষমতা দেখাল না, পাছে বাড়ির অন্য কেউ বা ফারিয়া ভয় পেয়ে যায়। আমরা তিনজন চুপি চুপি আমার ঘরে এসে বসলাম। ফারিয়া তো মেঘনার হাত ছাড়তেই চায় না। সারাক্ষণ মেঘনার হাত ধরে এটা সেটা জিজ্ঞেস করছে। আমি ভাবলাম ওদের একটু একা কথা বলতে দিই, আর মেঘনার সাথে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য ফারিয়াকে কোনোভাবে ঘর থেকে সরাতে হবে। মাথায় একটা আইডিয়া এল। আমি ইচ্ছা করেই টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা মেঝেতে ফেলে দিলাম। তারপর ফারিয়াকে বললাম, ইস, দেখ তো কি হল। ফারিয়া, যা তো বোন, একটু পানি নিয়ে আয় তোর ভাবির জন্য। দেখছিস না ও তৃষ্ণার্ত। ফারিয়া প্রথমে আমাকেই যেতে বলছিল, কিন্তু আমি জোরাজুরি করায় ও শেষমেশ রাজি হল। ও ঘর থেকে বের হতেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু আমার সেই বাটপার বোনটা পানি নিয়ে এত দ্রুত ফিরে এল যে আমার আর মেঘনার কথা বলার সুযোগই হল না। ফারিয়া এসে আবার মেঘনার গা ঘেঁষে বসল। মেঘনা ফারিয়ার চুলে হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করল, আচ্ছা ননদিনী, তোমার নামটাই তো জানা হল না। তোমার নাম কি? বোন হাসিমুখে বলল, আমার নাম ফারিয়া। ও ভাবি, তোমার নামটাও তো জিজ্ঞেস করা হয়নি। তোমার নাম কি? মেঘনা মিষ্টি করে হেসে বলল, আমার নাম মেঘনা। ফারিয়া চোখ বড় বড় করে বলল, বাহ মেঘনা, নামটা তো ভারী সুন্দর, একদম মেঘের মতো শান্ত। আমার ভাইয়ের সাথে কিন্তু তোমাকে খুব মানিয়েছে ভাবি। মেঘনা লজ্জায় একটু হাসল। আমি মাঝে মাঝে ওদের গল্পের মাঝখানে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার বোনটা এমনভাবে আমাকে আটকে দিচ্ছিল যে আমি ওদের মাঝে ঢুকতেই পারছিলাম না। ও যেন আজ পণ করেছে যে মেঘনা শুধু ওরই ভাবি, আমার কেউ না। আমি অসহায় হয়ে ওদের দুই ননদ ভাবির আড্ডা দেখতে লাগলাম। মেঘনা মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে দুষ্টুমি করে চোখ টিপছিল, যা দেখে আমার বুকটা খুশিতে ভরে উঠছিল। সেই রাতে আমার ছোট ঘরটা যেন চাঁদের আলোয় আর দুই বোনের হাসিতে এক স্বর্গীয় রূপ নিল। পরবর্তী পর্বে থাকছে, আমি যখন কোনোভাবেই ওদের আড্ডার মাঝখানে ঢুকতে পারছিলাম না, তখন মেজাজটা একটু খারাপই হল। ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বললাম, ফারিয়া, অনেক রাত হয়ে গেছে, এবার নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ত। ফারিয়া আমার দিকে ফিরেও তাকাল না। উল্টো ঝামটা দিয়ে বলল, তোর এত অসুবিধা হলে তুই গিয়ে ঘুমা না, আমি আমার ভাবির সাথে কথা বলছি, তোর কি? আমি এবার একটু ক্ষেপে গিয়ে রসিকতা করে বললাম, তাই নাকি? তাহলে তোর ভাবিকে তুই বিয়ে কর, আমি বরং সারা জীবন সিঙ্গেলই থেকে যাই। আমার কথা শুনে ফারিয়া আর মেঘনা দুজনেই খিলখিল করে হাসতে শুরু করল। হাসির চোটে ফারিয়ার হাত থেকে ৫ টাকার একটা কয়েন মেঝেতে পড়ে গেল। ও সেটা তোলার জন্য নিচু হতেই আমি ভাবলাম, এই তো সুযোগ। আমি একটু দূর থেকেই মেঘনার দিকে তাকিয়ে আলতো করে একটা চোখ টিপলাম। কিন্তু কপাল খারাপ, ঠিক সেই মুহূর্তেই ফারিয়া কয়েনটা তুলে সোজা হয়ে দাঁড়িয়েছে। ও আমার কীর্তি দেখে ফেলে চিৎকার করে উঠল, ওরে বাবা, এ কি হচ্ছে দাদাই, তুই ভাবিকে চোখ টিপছিস? আমি তো ভয়ে আর লজ্জায় একদম জমে গেলাম। আমতা আমতা করে বললাম, কই, কি হচ্ছে? তোর চোখে কি ধুলোবালি পড়েছে নাকি? আমি তো এমনিই তাকালাম। ফারিয়া আমাকে ছাড়ার পাত্রী নয়। ও হাসতে হাসতে মেঘনাকে বলল, দেখো ভাবি, দাদা কত পাকা হয়ে গেছে। আমি আর চোখে মেঘনার দিকে তাকালাম। বেচারি লজ্জায় আর কোনো কথাই বলতে পারছে না। সে মুখটা একদম নিচু করে ওড়না খুঁটছে। ওর সেই লজ্জামাখা মুখটা দেখে আমার মনে হল, পরীরা যখন লজ্জা পায় তখন তারা মানুষের চেয়েও অনেক বেশি মায়াবী হয়ে ওঠে। ফারিয়া এবার আমাকে জব্দ করতে মেঘনার আরও কাছে ঘেঁষে বসল। আমি মনে মনে ভাবলাম, নিজের বোন যখন কাবাব মে হাড্ডি হয় তখন প্রেম করা যে কত কঠিন। কিন্তু এই খুনসুটি আর মেঘনার ওই মিষ্টি লজ্জার মুহূর্তগুলোই যেন আমাদের এই বিচিত্র প্রেমকে আরও পূর্ণতা দিচ্ছিল। ফারিয়া যখন হাসতে হাসতে ঘর থেকে বেরোল, আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, এতক্ষণে বোধহয় একটু নিরিবিলিতে মেঘনার সাথে কথা বলা যাবে। আমি খাটের এক কোণে বসে মেঘনার দিকে তাকালাম। ও তখনও মাথা নিচু করে মিটিমিটি হাসছে। আমি একটু ভাব নিয়ে বললাম, কি ব্যাপার মেঘনা? আমার বোন তো তোমায় পুরো দখল করে নিয়েছে, আমাকে তো পাত্তাই দিচ্ছ না। মেঘনা হঠাৎ মাথা তুলল। ওর চোখে তখন এক অদ্ভুত দুষ্টুমির ঝিলিক। ও আমার একদম কাছে এসে বসল। ওর শরীরের সেই শীতল পরশ আর বুনো ফুলের ঘ্রাণে আমার নেশা লেগে যাচ্ছিল।
মেঘনা আমার চোখের দিকে তাকিয়ে খুব গম্ভীর গলায় বলল, ইমরান, তুমি যে আমাকে চোখ টিপলে জানো এটার শাস্তি কি? আমি অবাক হয়ে বললাম, শাস্তি? একটা চোখ টিপলে আবার কিসের শাস্তি? মেঘনা এবার একটা রহস্যময় হাসি দিল। হঠাৎ ও ওর ডান হাতের তর্জনী দিয়ে আমার কপালে একটা টোকা দিল। সাথে সাথে আমার সারা শরীর যেন জমে পাথর হয়ে গেল। আমি নড়াচড়া করতে পারছি না, কথা বলতে পারছি না, পুরো মূর্তির মতো বসে আছি। মেঘনা এবার আমার সামনে দাঁড়িয়ে দুই গালে হাত দিয়ে আদুরে গলায় বলল, কেমন লাগল? এখন তো তুমি আমার বন্দী। আমি শুধু বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে আছি। মেঘনা আমার নাকের ডগা একটা চিমটি কেটে দিয়ে বলল, তুমি তো সারাক্ষণ আমাকে বাবু বলে খ্যাপাও, এখন বলো কে বাবু? নড়তে পারছ না তো? আমি মনে মনে হাসছিলাম আর ভাবছিলাম এই পরীর পাল্লায় পড়ে আমার কি দশা হবে। মেঘনা এবার আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, শাস্তি আরও আছে। ও আমার শার্টের বোতামগুলো একটা একটা করে উল্টোপাল্টা করে দিতে লাগল আর খিলখিল করে হাসতে লাগল। ওকে এত খুশি দেখে আমার বুকটা ভরে উঠল। কিছুক্ষণ পর মেঘনা আবার তুড়ি বাজাতেই আমার শরীরের জড়তা কেটে গেল। আমি সাথে সাথে ওর হাতটা ধরে ফেললাম। বললাম, খুব তো জাদু দেখাচ্ছ। দাঁড়াও, এবার আমার পালা। আমি ওকে ধরার জন্য হাত বাড়াতেই ও এক পলকে অদৃশ্য হয়ে গেল। ঘরের কোণ থেকে ওর হাসির শব্দ ভেসে আসছে, কিন্তু ওকে দেখা যাচ্ছে না। আমি বললাম, মেঘনা, এটা কিন্তু চিটিং। সামনে এসো। হঠাৎ মেঘনা আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রাখল। আমি ঘুরে তাকাতেই ও দুষ্টুমি করে আবার আমার গালটা টেনে দিয়ে বলল, আই লাভ ইউ, আমার ভীতু দর্জি সাহেব। সেদিন রাতে আমরা অনেক গল্প করলাম, খুনসুটি করলাম। মেঘনা শুধু সুন্দরীই নয়, ও যে এত মজার একটা মেয়ে তা আগে বুঝিনি। ওর এই ছোট ছোট দুষ্টুমিগুলো আমাদের ভালোবাসাকে যেন আরও রঙিন করে তুলছিল। কিন্তু গল্পের এই আনন্দের মাঝেও কোথাও একটা ভয় কাজ করছিল, মেঘনার এই জাদুর দুনিয়া কি বাস্তবের সাথে চিরকাল মিশে থাকতে পারবে? সেদিন রাতে মেঘনার জাদুকরী ছোঁয়ায় আর ওর কোলের উষ্ণতায় আমি কখন যে গভীর ঘুমে তলিয়ে গেলাম টেরও পাইনি। ঘুম যখন ভাঙল, দেখলাম সকালের নরম আলো জানলা দিয়ে আমার মুখে এসে পড়ছে। বিছানা ফাঁকা, মেঘনা নেই। ও হয়তো রাত শেষ হওয়ার আগেই ওর নিজের রাজ্যে ফিরে গিয়েছে। সারাদিন কারখানায় কাজ করার সময় শুধু রাতের ওই মুহূর্তগুলোর কথা মনে পড়ছিল। কখন রাত হবে আর কখন মেঘনার দেখা পাব, এই চিন্তায় আমার সেলাই মেশিনের চাকা যেন আজ আরও দ্রুত ঘুরছিল। রাত তখন 10টা। দোকানের কাজ গুছিয়ে আমি একটু তাড়াতাড়িই বেরোলাম। জঙ্গলের ধারের সেই নির্দিষ্ট জায়গাটাতে আসতেই দেখি মেঘনা সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। আজ ওকে দেখে মনে হচ্ছে ও খুব চঞ্চল। আমাকে দেখেই মেঘনা দৌড়ে কাছে এল। আমি কিছু বলার আগেই ও আমার হাতটা ধরে এক ঝটকায় টেনে নিয়ে বনের আরও গভীরে যেতে লাগল। আমি অবাক হয়ে বললাম, আরে, কি ব্যাপার মেঘনা? এত তাড়াহুড়ো করছ কেন? মেঘনা থামল না। ও হাসতে হাসতে বলল, আজ আমাদের অনেক কাজ। তুমি তো শুধু আমায় তোমার ঘর দেখিয়েছ, আজ আমি তোমাকে আমার প্রিয় জায়গাগুলো দেখাব। বনের ভেতরে একটা স্বচ্ছ ঝরনার সামনে এসে আমরা থামলাম। ঝরনার পানিগুলো চাঁদের আলোয় রূপোর মতো চকচক করছে। মেঘনা হঠাৎ ঝরনার পানি আমার দিকে ছিটিয়ে দিয়ে বলল, কেমন লাগছে? আমি ভিজে একাকার। আমি বললাম, দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলে আমিও পানি নিয়ে ওর দিকে ছুড়লাম। +91কিন্তু অদ্ভুত ব্যাপার, পানি ওকে স্পর্শ করার আগেই যেন বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। মেঘনা খিলখিল করে হেসে উঠল। ভুলে যেও না ইমরান, আমি পড়ি। আমাকে ভেজানো এত সহজ নয়। আমিও ছাড়ার পাত্র নই। আমি এক দৌড়ে ওকে ধরার চেষ্টা করলাম। শুরু হলো আমাদের লুকোচুরি। ও একবার একটা বড় গাছের আড়ালে লুকোচ্ছে, তো পরক্ষণেই আবার আমার একদম পেছনে এসে টোকা দিচ্ছে। ও যেন আজ পুরো ছোট বাচ্চার মতো হয়ে গেছে। ছুটাছুটি করতে করতে আমরা দুজনেই হাঁপিয়ে গেলাম। ঘাসের ওপর পাশাপাশি বসলাম আমরা। মেঘনা আমার কাঁধে মাথা রেখে বলল, জানো ইমরান, পরিদের জীবনে অনেক নিয়ম, অনেক দায়বদ্ধতা। কিন্তু তোমার সাথে এই সময়গুলো কাটালে মনে হয় আমি একদম স্বাধীন। আমি ওর হাতটা মুঠোয় নিয়ে বললাম, আমিও চাই তুমি সবসময় এভাবেই হাসো মেঘনা। মেঘনা আমার দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল, আচ্ছা,
কাল যে ফারিয়ার সামনে আমাকে চোখ টিপেছিলে তার বদলে আজ কি দেবে? আমি মুচকি হেসে ওর খুব কাছে গিয়ে বললাম, কি চাও বলো? মেঘনা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। আমি ওর কপালে আলতো করে একটা চুমু খেলাম। বনের সেই নিস্তব্ধতায় শুধু আমাদের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মনে হচ্ছিল জগৎ সংসার সব একদিকে আর আমাদের এই ভালোবাসা অন্যদিকে। কিন্তু আমরা জানতাম না এই আনন্দঘন মুহূর্তগুলোর ওপর কোনো কালো মেঘ ঘনিয়ে আসছে কি না। বনের সেই মায়াবী পরিবেশে মেঘনা হঠাৎ আমার চোখের দিকে তাকিয়ে বলল, ইমরান, তুমি তো শুধু মানুষের পৃথিবীটা দেখলে। চলো, আজ তোমাকে আমার রাজ্য থেকে ঘুরিয়ে আনি। দেখবে আমাদের দেশটা কত সুন্দর। আমি তো শুনেই অবাক। বললাম, সে কি? আমি কি সেখানে যেতে পারব? আমি তো সাধারণ মানুষ। মেঘনা আত্মবিশ্বাসের সাথে হাসল। আমি সাথে থাকলে কোনো সমস্যা নেই। তবে একটা শর্ত, তোমাকে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে হবে। একদম ছাড়বে না কিন্তু। আমি একটু লাজুক হাসলাম, তারপর মেঘনার কথামতো ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মুহূর্তের মধ্যেই অনুভব করলাম আমার পা মাটি ছেড়ে শূন্যে ভাসছে। মেঘনা আমাকে নিয়ে আকাশের দিকে উড়তে শুরু করল। নিচে আমাদের গ্রাম, জঙ্গল আর চেনা পথগুলো ক্রমশ ছোট হয়ে আসছিল। আমি জীবনে কোনোদিন এভাবে ওড়েনি, তাই ভয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছিল। মেঘনা আমার দশা দেখে দুষ্টুমিতে মেতে উঠল। সে হঠাৎ করে একটু বেশি উপরে গিয়ে ডাইভ দেওয়ার মতো ভান করল। আমি ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠলাম, ওরে বাবা, মেঘনা, পড়ে যাব তো। মেঘনা খিলখিল করে হাসতে লাগল। ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। সে আমাকে আরও ভয় দেখানোর জন্য শূন্যে একটু দুলুনি দিল। আমি তখন ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে মেঘনাকে এতটাই জোরে জাপটে ধরলাম যে ওর প্রায় দম বন্ধ হওয়ার জোগাড়। মেঘনা হাসতে হাসতে হাঁপিয়ে উঠে বলল, আরে ইমরান, ছাড়ো ছাড়ো। তুমি কি আমাকে আজ পিষে মেরে ফেলবে নাকি? এত জোরে কেউ ধরে? আমার তো হাড়গোড় সব ভেঙে যাচ্ছে। ওর কথা শুনে আমি একটু অপ্রস্তুত হলাম। লজ্জায় জড়তা কাটিয়ে একটু ঢিলে করে ধরলাম, কিন্তু পুরোপুরি ছাড়লাম না। মেঘনা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভয় নেই পাগল, আমার ওপর ভরসা রাখো। দেখো, আমরা প্রায় পৌঁছে গেছি। আমি চোখ মেলে তাকালাম। সামনে যা দেখলাম তা কোনোদিন কল্পনাতেও ভাবিনি। মেঘ ভেদ করে আমরা এক আলোকময় রাজ্যে প্রবেশ করছি, যেখানে গাছপালা সব রূপালী রঙের আর আকাশটা যেন হাজার হাজার হীরের টুকরো দিয়ে সাজানো। মেঘনার হাত ধরে আমি মানুষের পৃথিবী ছেড়ে এক অলৌকিক পরীর দেশে পা রাখলাম। পরবর্তী পর্বে থাকছে তারা চিহ্নপরীর রাজ্যে ইমরানের অভিজ্ঞতা কেমন হবে। পরীর রাজ্যে পা রাখতেই আমি বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলাম। চারপাশটা যেন রূপকথার বইয়ের পাতা থেকে উঠে আসা কোনো দৃশ্য। মেঘনা যখন আমার হাত ধরে হাঁটছে মেঘনা পরী লেখক। পরীর রাজ্যে পা রাখতেই আমি বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলাম। চারপাশটা যেন রূপকথার বইয়ের পাতা থেকে উঠে আসা কোনো দৃশ্য। আমার হাত ধরে হাঁটছিল, দেখছিলাম পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী পরীরা তাকে নিচু হয়ে মাথা নত করে সম্মান জানাচ্ছে। আমি সাধারণ এক পরীর রাজ্যে পা রাখতেই আমি বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলাম। চারপাশটা যেন রূপকথার বইয়ের পাতা থেকে উঠে আসা কোনো দৃশ্য। মেঘনা যখন আমার হাত ধরে হাঁটছিল, দেখছিলাম পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী পরীরা তাকে নিচু হয়ে মাথা নত করে সম্মান জানাচ্ছে। আমি সাধারণ এক দর্জি, আমার তো বুক দুরুদুরু কাঁপছিল। কোথায় এলাম রে বাবা? মেঘনা আমাকে নিয়ে সোজা বিশাল এক রাজদরবারে প্রবেশ করল। দরবারের জাঁকজমক দেখে আমার চোখ কপালে ওঠার জোগাড়। রাজদরবারের দৃশ্য, সিংহাসন, সামনেই দেখলাম হীরা আর নীলকান্তমণি দিয়ে খচিত এক অপূর্ব সিংহাসন, যা থেকে স্ফটিকের মতো আলো ঠিকরে বেরোচ্ছে। সোনা ও হীরা, চারপাশের থামগুলো সব খাঁটি সোনা আর দামি রত্ন দিয়ে তৈরি। পুরো দরবারটা যেন আলোর বন্যায় ভাসছে। মেঘনা ধীর পায়ে গিয়ে সেই প্রধান সিংহাসনে বসল। আমি তো হাঁ করে তাকিয়ে আছি। তখনই সে ইশারায় তার ঠিক পাশেই থাকা ছোট কিন্তু সমান রাজকীয় আরেকটি সিংহাসনে আমাকে বসার ইঙ্গিত দিল। আমি কাঁপা কাঁপা পায়ে গিয়ে সেখানে বসলাম।
নিজের বিশ্বাস হচ্ছিল না যে আমি ইমরান, এক সাধারণ কারিগর, আজ পরীদের সিংহাসনে বসে আছি। আমি ফিসফিস করে মেঘনাকে জিজ্ঞেস করলাম, মেঘনা, তুমি কি আসলেই সেই মেঘনা? এসব কি দেখছি আমি? মেঘনা আমার দিকে তাকিয়ে এক মায়াবী আর রাজকীয় হাসি দিল। তার মাথায় তখন এক অপূর্ব হীরের মুকুট শোভা পাচ্ছে। সে শান্ত স্বরে বলল, ইমরান, অবাক হয়ো না। আমি এই রাজ্যের রানী। এই পুরো পরীর দেশটা আমাকেই সামলাতে হয়। আমি স্তব্ধ হয়ে গেলাম। যার সাথে আমি মাঝরাতে দোকানে বসে গল্প করি, যাকে আমি বাবু বলে খ্যাপাই, সে আসলে এক বিশাল রাজ্যের রানী। আমার মুখ দিয়ে শুধু এটুকুই বেরোল, আমি স্বপ্নেও ভাবতে পারিনি মেঘনা যে তুমি রাজরানী। তুমি এত সাধারণভাবে আমার দোকানে গিয়েছিলে। মেঘনা আমার হাতটা আলতো করে চেপে ধরল। সবার সামনেই সে বুঝিয়ে দিল, সে রানী হলেও আমার কাছে সে শুধুই আমার মেঘনা। দরবারের সবাই আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসছিল, আর আমি ভাবছিলাম ভালোবাসা সত্যিই মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। পরবর্তী মেঘনা সিংহাসন থেকে উঠে তার রাজকর্মচারীদের উদ্দেশ্য করে গম্ভীর কিন্তু মিষ্টি গলায় আদেশ দিল, শোনো সবাই, আজ আমাদের রাজ্যে এক বিশেষ অতিথি এসেছেন। ইনি তোমাদের হবু রাজা। ওঁর খাবারের জন্য রাজকীয় আয়োজন করো। মেঘনার কথা শেষ হতেই সবাই মাথা নিচু করে সম্মান জানিয়ে দ্রুত খাবার গুছিয়ে আনতে চলে গেল। আমি তো তখনও ঘোরের মধ্যে। মেঘনা আমার হাত ধরে নিয়ে গেল ডাইনিং হলে। রাজকীয় ভোজের দৃশ্য। ডায়মন্ড টেবিল, বিশাল এক ডাইনিং টেবিল, যা পুরোটা হীরা দিয়ে তৈরি। প্রায় ২০ ফুট লম্বা সেই টেবিলটা। আলো পড়তেই সেটা থেকে রংধনু ঠিকরে বেরোচ্ছিল। খাবারের বাহার, টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হরেক রকমের খাবারে সাজানো। এমন সব ফল আর মিষ্টি যা আমি আগে কোনোদিন দেখিনি। পরীদের দেশের খাবার বলে কথা। এর গন্ধেই যেন পেট ভরে যাচ্ছিল। মেঘনা নিজে দাঁড়িয়ে থেকে আমার চেয়ারটা টেনে দিল। আমার কাঁধে হাত দিয়ে পরম মমতায় আমাকে টেবিলে বসাল। আমি যখন খেতে যাব, তখন খেয়াল করলাম দরবারের সেনাবাহিনী আর পরিচারিকারা আমাদের দিকে তাকিয়ে আছে। লজ্জা পেয়ে আমি একটু কুঁকড়ে গেলাম। মেঘনা আমার মনের অবস্থা বুঝতে পারল। ও সাথে সাথে হাততালি দিয়ে আদেশ দিল, সেনাবাহিনী আর যারা এখানে আছো সবাই উল্টো দিকে ঘুরে দাঁড়াও। আমার হবু বর লজ্জা পাচ্ছে। কেউ আমাদের দিকে তাকাবে না। মুহূর্তের মধ্যে শত শত প্রহরী আর পরিচারিকা পেছন ফিরে দাঁড়িয়ে গেল। পুরো ঘরটা এখন শুধু আমার আর মেঘনার। মেঘনা হাসতে হাসতে একটা চামচ তুলে নিল। ও নিজের হাতে আমাকে খাবার খাইয়ে দিতে দিতে বলল, এখন তো আর কেউ দেখছে না, এবার পেট ভরে খাও তো দেখি। আমি যখন ওর হাত থেকে খাবার খাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি। যে মেয়েটা আমার সাধারণ দোকানে বসে সাধারণ জামার মাপ দিয়েছিল, আজ সে নিজের বিশাল সাম্রাজ্যে আমাকে রাজার সম্মান দিচ্ছে। মেঘনার এই ভালোবাসা দেখে আমার চোখে জল চলে এল। ও আলতো করে আমার চোখের কোণটা মুছে দিয়ে বলল, কাঁদছ কেন পাগল? আমি রানী হতে পারি, কিন্তু তোমার কাছে তো আমি সেই মেঘনাই আছি। খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা অনেক গল্প করলাম। পরীদের রাজ্যের অদ্ভুত সব আইন আর ঐতিহ্যের কথা শুনলাম। মেঘনা জানাল, ওর প্রজারা ওকে খুব ভালোবাসে, আরও চায় আমি যেন সবসময় ওর পাশে থাকি। খাওয়া দাওয়া শেষ করে মেঘনা আমার হাত ধরে নিয়ে চলল তার খাস কামরার দিকে। বিশাল প্রাসাদের অলিন্দ পেরিয়ে আমরা যখন তার ঘরে পৌঁছালাম, আমার চোখ আবারও বিস্ময়ে ছানা বড়া। রানীর শয়নকক্ষ। ঘরটা যেন একটা আস্ত রত্নভাণ্ডার। ঘরের দেয়ালগুলো থেকে মুক্তোর মতো শুভ্র আলো বেরোচ্ছে। মেঘনা হাসিমুখে একটা বিশাল খাটের দিকে ইশারা করে বলল, এখন অনেক রাত হয়েছে, এই খাটে শুয়ে তুমি বিশ্রাম নাও। এটা আমার শোবার ঘর। বিছানা, খাটটা পুরোটা খাঁটি সোনা দিয়ে তৈরি, আর তার পায়াগুলোতে বড় বড় হীরা বসানো। বিছানার চাদরটা এতটাই নরম যে হাত দিলেই মনে হয় মেঘের ওপর হাত রাখছি। সজ্জা, চারদিকে দামি পাথরের কারুকাজ আর সুগন্ধি ফুলের মেলা। আমি ক্লান্ত ছিলাম, তাই সেই রাজকীয় বিছানায় গা এলিয়ে দিতেই কখন যে গভীর ঘুমে তলিয়ে গেলাম বুঝতেই পারিনি। অনেকক্ষণ পর যখন আমার ঘুম ভাঙল, চোখ মেলে দেখি মেঘনা বিছানার একপাশে বসে একমনে আমার দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো জানলা দিয়ে এসে তার মুখে পড়াতে তাকে একদম অপার্থিব দেখাচ্ছিল। আমি ধড়ফড় করে উঠে বসে জিজ্ঞেস করলাম, তুমি ঘুমাওনি মেঘনা? সারা রাত কি এভাবেই বসেছিলে? মেঘনা লাজুক হাসল। আমার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, পাশের রুমে গিয়ে ঘুমাতে একদম মন চাচ্ছিল না। মনে হচ্ছিল তুমি একা ভয় পাবে, তাই তোমার কাছেই চলে আসলাম।
তোমাকে ঘুমাতে দেখতে খুব ভালো লাগছিল। ওর কথা শুনে আমার মনের ভেতর একরাশ ভালোবাসা জমে গেল। আমি একটু হেসে বললাম, তুমি রানী হয়েও আমার জন্য এত কষ্ট করছ? এরপর মেঘনা আমাকে হাত ধরে টেনে তুলল। বলল, চলো, সকাল হওয়ার আগে তোমাকে আমাদের রাজ্যের আরও কিছু সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাই। পরীদের রাজ্যের বিস্ময়। মেঘনা আমাকে নিয়ে প্রাসাদের বাইরে বেরোল। আমরা এমন সব জায়গায় গেলাম যা কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। এক রঙিন ঝরনা। এমন এক ঝরনা দেখলাম যার পানি প্রতি মুহূর্তে রং বদলাচ্ছে, কখনো নীল, কখনো বেগুনি, আবার কখনো সোনালি। ২ কথা বলা বাগান। এক বাগানে গেলাম যেখানে ফুলগুলো মৃদু স্বরে গান গাইছিল আর প্রজাপতিরা আমাদের চারপাশে ঘিরে নাচছিল। ৩ কাঁচের পাহাড়। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছিল যা পুরোটা স্বচ্ছ কাঁচের মতো। সূর্যের আলো পড়লে সেখান থেকে সাতরঙা আলোকছোটা বিচ্ছুরিত হয়। মেঘনা আমাকে প্রতিটি জায়গার গল্প বলছিল। ঘুরতে ঘুরতে একসময় আমরা এক নির্জন পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ালাম, যেখান থেকে পুরো পরীর রাজ্যটা দেখা যায়। মেঘনা আমার কাঁধে মাথা রেখে বলল, ইমরান, এই সৌন্দর্য কি তোমার ভালো লাগছে? আমি বললাম, সবকিছুই খুব সুন্দর মেঘনা, কিন্তু তোমার পাশে থাকাটাই আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর। পরবর্তী পর্বে কি হবে? সেই মায়াবী রাজ্যের এক কোণে দাঁড়িয়ে আমি মেঘনার চোখের জল দেখে স্তব্ধ হয়ে গেলাম। ওর ডাগর চোখের জলগুলো মুক্তোর মতো গড়িয়ে হীরের মেঝের ওপর পড়ছিল। আমি ওর হাত দুটো ধরে খুব নরম স্বরে জিজ্ঞেস করলাম, মেঘনা, তোমার মা বাবা কোথায়? এখানে তো কাউকে দেখছি না। মেঘনা আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইমরান, আমাদের এই রাজ্যটা এখন যতটা শান্ত দেখছ, একসময় এমন ছিল না। এক তান্ত্রিক তার কালো জাদুর অশুভ মায়ায় আমার মা বাবাকে বন্দী করে রেখেছে এক দুর্ভেদ্য অন্ধকার গুহায়। আমি রানী ঠিকই, কিন্তু মা বাবাকে ছাড়া আমার এই সিংহাসন একদম ফাঁকা। ওর কথা শুনে আমার রক্ত গরম হয়ে উঠল। আমি মেঘনার চিবুক ছুঁয়ে দৃঢ় গলায় বললাম, মেঘনা, তুমি কেঁদো না। আমি কথা দিচ্ছি, আমি তোমার মা বাবাকে ওই তান্ত্রিকের হাত থেকে মুক্ত করে ফিরিয়ে আনবই। শুধু এর বদলে তোমার একটু ভালোবাসা চাই। আমার কথা শুনে মেঘনা থমকে গেল। সে তার ২ হাত আমার কাঁধে রাখল এবং খুব কাছাকাছি এসে ধরা গলায় বলল, এটার জন্য তোমাকে তোমার জীবন বাজি রাখতে হবে ইমরান। আর আমি তা কোনোদিনও চাই না। আমি তোমাকে হারাতে পারব না। আমি ওর চোখের দিকে তাকিয়ে হাসলাম। আমাদের ভালোবাসা যদি সত্যি হয় মেঘনা, তবে কোনো অশুভ শক্তি আমার ক্ষতি করতে পারবে না। আমি ঠিক বেঁচে ফিরব। মেঘনা চট করে তার একটা আঙুল আমার ঠোঁটে চেপে ধরল। ওর চোখ দুটো আবার ভিজেএল। এমন কথা আর মুখে আনবে না, ও ফিসফিস করে বলল। পরক্ষণেই মেঘনা নিজেকে সামলে নিয়ে একটু দুষ্টুমি মাখা স্বরে বলল, ঠিক আছে, এখন পৃথিবীতে ফেরার সময় হয়েছে। আমাকে আবার সেই শক্ত করে জড়িয়ে ধরো তো। আমি তাই করলাম। মেঘনা আবার ডানা মেলে আকাশে উড়াল দিল। এবারও ও আমাকে ভয় দেখানোর জন্য হঠাৎ হঠাৎ মাঝ আকাশে দুলুনি দিচ্ছিল, আর আমি ভয়ে ওকে আরও বেশি শক্ত করে জাপটে ধরছিলাম। মেঘনা খিলখিল করে হাসতে হাসতে বলল, আগের মতোই ধরে আছো। আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। রাতের সেই মায়াবী আকাশ আর মেঘনার হাসির মাঝে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, যতই বড় তান্ত্রিক হোক না কেন, মেঘনার মুখের এই হাসিটা ধরে রাখার জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। পরবর্তী পর্বে আসছে, তারা চিহ্ন ইমরান কি সেই ভয়ঙ্কর তান্ত্রিকের সন্ধান পাবে? বাড়িতে ফেরার পর আমি মেঘনার হাত দুটো ধরে খুব গম্ভীর হয়ে বললাম, মেঘনা, এবার বল, সেই তান্ত্রিক কোথায় থাকে? আমাকে সেখানে যেতেই হবে। মেঘনা কান্নায় ভেঙে পড়ল। ও আমার হাত শক্ত করে ধরে বলল, ইমরান, আমি তোমাকে বারবার বলছি, তুমি যেও না। নিজের জীবনকে এভাবে বিপদে ফেলো না। তোমার কিচ্ছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচব? আমি ওর কপালে একটা চুমু খেয়ে বললাম, পাগলি, শুধু তোমার বাবা মার জন্য না, ভাবো তো, ওরা যদি ফিরে আসে তবে আমাদের বিয়েতে ওরাই তো সবচেয়ে বেশি খুশি হবে। আমি আমার নিজের বাবা মার কথা ভেবেই তোমার বাবা মাকে মুক্ত করতে চাই। তুমি শুধু আমাকে পথটা বলে দাও। অবশেষে মেঘনা রাজি হল। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি সেই অন্ধকার গুহায় পৌঁছালাম যেখানে তান্ত্রিক তার কালো জাদু দিয়ে সবাইকে বন্দী করে রেখেছিল। শুরু হল এক ভয়ঙ্কর লড়াই। তান্ত্রিকের মায়াজাল আর অদ্ভুত সব শক্তির সামনে আমি সাধারণ এক মানুষ হয়েও শুধু মেঘনার ভালোবাসার শক্তিতে লড়াই করে গেলাম। লড়াইয়ের এক পর্যায়ে আমি বেশ আহত হলাম, শরীর থেকে রক্ত ঝরছিল,
কিন্তু হার মানিনি। ঠিক যেন একটা গেমের শেষ লেভেলে এসে আমি সব শক্তি দিয়ে তান্ত্রিকের মায়াবী দণ্ডটা ভেঙে ফেললাম। সাথে সাথে গুহা কাঁপিয়ে তান্ত্রিক অদৃশ্য হয়ে গেল আর মেঘনার বাবা মা তাদের বন্দিদশা থেকে মুক্ত হলেন। বিজয় ও সেবা, আমি তখন আর দাঁড়িয়ে থাকার অবস্থায় নেই। মাটিতে লুটিয়ে পড়ছিলাম, ঠিক তখনই মেঘনা চিৎকার করে এসে আমাকে জড়িয়ে ধরল। ওর চোখে তখন আনন্দ আর কষ্টের মিশ্রিত জল। মেঘনার সেবা, মেঘনা আমাকে পরম মমতায় তার কোলে শুইয়ে দিল। ওর কান্নায় আমার বুক ভিজে যাচ্ছিল। ও ওর জাদুকরি হাত দিয়ে আমার ক্ষতগুলো মুছে দিচ্ছিল আর বারবার বলছিল, কেন করলে এমন? যদি তোমার বড় কোনো ক্ষতি হয়ে যেত? বাবা মার আশীর্বাদ, মেঘনার মা বাবা মুক্ত হয়ে আমাদের সামনে এসে দাঁড়ালেন। তাদের চোখে তখন মুক্তির আনন্দ। তারা দেখলেন কিভাবে এক সাধারণ মানুষ তাদের জন্য নিজের জীবন বাজি রেখেছে। মেঘনার বাবা আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। মেঘনা আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল আর আমি যন্ত্রণার মাঝেও একটা প্রশান্তির হাসি হাসলাম। কারণ আমি জানতাম আজ থেকে আমাদের ভালোবাসার পথে আর কোনো বাধা রইল না। মেঘনা তার চোখের জল মুছে হাসিমুখে বলল, তুমি সত্যিই আমার বীর ইমরান। আজ তুমি শুধু আমার বাবা মাকে না, আমাদের ভবিষ্যৎকেও বাঁচিয়ে নিলে। মেঘনা পড়ি লেখক মোহাম্মদ ইমরান। গুহার সেই অন্ধকার কেটে গিয়ে তখন ভোরের স্নিগ্ধ আলো ফুটতে শুরু করেছে। মেঘনার বাবা মা মুক্ত হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। মেঘনা আমার ক্ষতবিক্ষত শরীরের দিকে তাকিয়ে একবার কাঁদছে, আবার বাবা মাকে ফিরে পেয়ে হাসছে। হঠাৎ মেঘনা তার চোখের জল মুছে খুব সাহস নিয়ে তার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াল। আমার হাতটা শক্ত করে ধরে সে বলল, বাবা মা, আমি তোমাদের একটা কথা বলতে চাই। এই মানুষটা নিজের জীবন বাজি রেখে তোমাদের উদ্ধার করেছে। আমি ইমরানকে অনেক ভালোবাসি এবং ওকেই আমার জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। তোমরা কি আমাদের অনুমতি দেবে? মেঘনার বাবা মা একে অপরের দিকে তাকালেন। তারপর মেঘনার বাবা আমার কাছে এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখলেন। তিনি গম্ভীর কিন্তু স্নেহমাখা স্বরে বললেন, ইমরান আমাদের জীবন বাঁচিয়েছে, আমাদের রাজ্যকে কলঙ্কমুক্ত করেছে। এমন বীর এবং দয়ালু ছেলের হাতে আমাদের মেয়েকে তুলে দিতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা খুশি মনেই তোমাদের এই সম্পর্ক মেনে নিলাম। মেঘনা খুশিতে আত্মহারা হয়ে তার বাবা মাকে জড়িয়ে ধরল। ওর মুখে তখন 1000 ওয়াটের বাল্বের মতো উজ্জ্বল হাসি। কিছুক্ষণ পর মেঘনা আমাকে বলল, ইমরান, তোমার শরীরের অবস্থা ভালো নয়, তোমাকে এখনই বাড়ি ফিরতে হবে। মেঘনা তার জাদুকরী শক্তিতে আমাকে নিয়ে উড়ে চলল আমাদের গ্রামের দিকে। বাড়ির কাছাকাছি এসে ও আমাকে নামিয়ে দিল। যাওয়ার আগে কপালে একটা হালকা চুমু খেয়ে ফিসফিস করে বলল, কাল রাতে আবার দেখা হবে। আমি যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির ভেতরে ঢুকলাম, আমার অবস্থা দেখে মা বাবা আর ফারিয়া আঁতকে উঠল। মা দৌড়ে এসে বললেন, ওরে আল্লাহ, এ কি হাল হয়েছে তোর? জামা কাপড় রক্তে ভেজা কেন? কোথায় গিয়েছিলি তুই? বাবাও খুব চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কিরে ইমরান, কি হয়েছে তোর? আমি মেঘনার কথা বা তান্ত্রিকের লড়াইয়ের কথা বললে ওরা নির্ঘাত পাগল হয়ে যাবে। তাই সামলে নিয়ে লজ্জিত মুখে মিথ্যা করেই বললাম, আরে মা, তেমন কিছু না। রাতে দোকান বন্ধ করে ফেরার সময় অন্ধকারের মধ্যে রাস্তার একটা গর্তে পড়ে গিয়েছিলাম। সেখানে কিছু ধারালো পাথর ছিল, তাতেই শরীরটা একটু কেটে গেছে। ভয় পাওয়ার কিছু নেই। মা বকাবকি করতে করতে আমার ক্ষত পরিষ্কার করে দিতে লাগলেন। ফারিয়া আর চোখে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। ও হয়তো মনে মনে ভাবছে, এই রাস্তায় পড়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই ওর সেই সুন্দর ভাবির কোনো রহস্য আছে। যন্ত্রণার মাঝেও আমার খুব শান্তি লাগছিল। তান্ত্রিকের হার হয়েছে, মেঘনার মা বাবা রাজি হয়েছেন, আমাদের এই অসম প্রেমের গল্পের সবচেয়ে কঠিন বাধাটা আজ দূর হয়ে গেল। গল্পের সমাপ্তি কি খুব কাছে? নাকি ইমরান আর মেঘনার বিয়ের আয়োজনে ঘটবে নতুন কোনো অলৌকিক পরিলে? শরীরের ব্যথায় আমি বিছানায় এপাশ ওপাশ করছিলাম। মা ড্রেসিং করে দেওয়ার পর ঘর অন্ধকার করে দিয়ে গেছেন। হঠাৎ ঘরের ভেতর সেই চেনা বুনো ফুলের সুগন্ধ ভেসে এল। আমি চোখ মেলে দেখি মেঘনা আমার শিয়রে বসে আছে। ওর দুশ্চিন্তা মাখা মুখটা দেখে আমার সব কষ্ট নিমেষেই উবে গেল। মেঘনা আলতো করে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। ওর শীতল আঙুলের স্পর্শে এক অদ্ভুত জাদুকরী শান্তি ছিল। ও ফিসফিস করে বলল, খুব লাগছে বুঝি? শুধু আমার জন্য আজ তোমার এই অবস্থা? আমি ওর হাতটা ধরে বললাম, একদম না। তোমার মা বাবাকে ফিরে পাওয়ার আনন্দের কাছে এই ব্যথা কিছুই না।
মেঘনা কিছুক্ষণ আমার চুলে বিলি কেটে দিয়ে আমায় ঘুম পাড়িয়ে দিল। আমি যখন গভীর ঘুমে, তখন মেঘনা চুপি চুপি পাশের ঘরে ফারিয়ার কাছে গেল। ফারিয়া তখনও জেগেছিল। মেঘনাকে আচমকা ঘরে দেখে ও অবাক হয়ে গেল। মেঘনা ফারিয়ার পাশে বসে ওর হাত ধরে খুব গম্ভীরভাবে সবটা খুলে বলল। সত্যের মুখোমুখি মেঘনা ফারিয়াকে বলল, ফারিয়া শোনো, আমি আসলে সাধারণ কেউ নই, আমি পরীদের দেশের রানী। আর আজ তোমার ভাই নিজের জীবন বাজি রেখে আমার মা বাবাকে এক তান্ত্রিকের হাত থেকে উদ্ধার করে এনেছে। ফারিয়া বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে রইল। মেঘনা আরও যোগ করল, আমরা একে অপরকে খুব ভালোবাসি। আমাদের বিয়েতে আমার মা বাবা রাজি হয়েছেন। কিন্তু ফারিয়া, একটা অনুরোধ, এখনই তোমার মা বাবাকে এই সত্যিটা বলো না। তারা হয়তো এটা সহ্য করতে পারবেন না বা ভয় পাবেন। তুমি শুধু আমাদের এই সম্পর্কটা আড়াল করে রেখো। ফারিয়া কিছুক্ষণ চুপ থেকে মেঘনাকে জড়িয়ে ধরল। ও আবেগপ্রবণ হয়ে বলল, ভাবি, আমি তো জানতাম দাদাই সেরা। তুমি চিন্তা করো না, দাদাকে আমি খুব ভালোবাসি, আর তোমাকে তো আমি নিজের বোনের মতো মানি। আমি কাউকেই কিচ্ছু বলবো না। তোমাদের এই পবিত্র ভালোবাসার কথা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। মেঘনা ফারিয়ার কপালে চুমু খেয়ে তাকে শান্ত করল। ফারিয়া খুশি মনে আমাদের সম্পর্কটা মনে প্রাণে মেনে নিল। এরপর মেঘনা আবার আমার ঘরে ফিরে এসে আমার পাশে কিছুক্ষণ বসে রইল। সেই রাতে আমার ছোট্ট ঘরটা শুধু এক দর্জি আর পরীর ভালোবাসার সাক্ষী ছিল না, বরং একজন বোনের বিশ্বাস আর সাহসেরও কেন্দ্রবিন্দু হয়ে উঠল। আমাদের এই গোপন প্রেমের গল্পে এখন ফারিয়া আমাদের সবচেয়ে বড় ঢাল। পরবর্তী পর্বে কী হবে? এরপর থেকে মেঘনা মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসত। ফারিয়া তাকে মায়ের কাছে খুব কাছের বান্ধবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। মা তো প্রথম দেখাতেই মেঘনার রূপ আর ব্যবহারে মুগ্ধ। মা একদিন বাবাকে ফিসফিস করে বললেন, দেখলে তো মেয়েটাকে, ওর মায়াভরা চেহারাটা দেখলে মন ভরে যায়। একে যদি ঘরের লক্ষ্মী করে আনতে পারতাম, তবে আমার সংসারটা আলো হয়ে যেত। একদিন দুপুরের খাবারের সময় মেঘনা আমাদের সাথেই ছিল। মা তাকে পাশে বসিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা, তোমার নামটা যেন কি বললে? মেঘনা খুব নম্রভাবে উত্তর দিল, আমার নাম মেঘনা মা। মা ওর খুব প্রশংসা করলেন আর নিজের হাতে খাবার বেড়ে দিলেন। ঠিক সেই সময় আমি ঘরে ঢুকলাম। দেখি আমার মা বাবা আর ফারিয়ার মাঝখানে বসে মেঘনা আয়েশ করে খাচ্ছে। আমি একটু লজ্জা আর জড়তা নিয়ে মেঘনার থেকে একটু দূরে একটা চেয়ারে বসতে যাচ্ছিলাম। মা তখনই আমাকে থামিয়ে দিলেন। মা হেসে বললেন, আরে ওই সাইটে বসছিস কেন? আজ তুই এই মেঘনার পাশেই বস। ওই সিটটা তো আমার ছিল, তুই ওখানেই বস আজ। আসলে মায়ের জন্য আলাদা চেয়ার ছিল, মা ইচ্ছা করেই আমাদের কাছাকাছি বসাতে চাইলেন। মায়ের কথা শুনে মেঘনা লজ্জায় একদম লাল হয়ে গেল। ও মাথা নিচু করে খাবারের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগল। আমি টেবিলে বসেই মনে মনে একটু শয়তানি বুদ্ধি করলাম। ফারিয়াকে উদ্দেশ্য করে সিরিয়াস মুখে জিজ্ঞেস করলাম, আচ্ছা ফারিয়া, এই মেয়েটি কে? তোর কোনো বান্ধবী নাকি? আগে তো কোনোদিন দেখিনি। আমার কথা শুনে ফারিয়া মনে মনে ভাবছে, দাদা তো আস্ত একটা নাটকবাজ। ও মুখে বলল, হ্যাঁ দাদাই, ও আমার প্রাণের বান্ধবী। আমি এবার মেঘনার দিকে ফিরে খুব অপরিচিতর মতো বললাম, তা আপনার নামটা যেন কি বললেন? আমার এমন ভাব ধরা দেখে মেঘনার রাগে গা জ্বলে গেল। মা বাবার আড়ালে ও টেবিলের নিচে আমার উরুতে এমন এক চিমটি কাটল যে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। আমি তো যন্ত্রণায় চিল্লাতেও পারছি না, কারণ চিল্লালে মা ভাববে আমি তার প্রিয় বান্ধবীকে ডিস্টার্ব করছি। উল্টো মা আমাকেই বকবে। আমি যন্ত্রণায় দাঁত কামড়ে মেঘনার হাতটা টেবিলের নিচ দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমাদের এই লুকোচুরি আর টেবিলের নিচের যুদ্ধ দেখে ফারিয়া মুখ টিপে হাসছিল। মেঘনা আর চোখে আমার দিকে এমন রাগী দৃষ্টিতে তাকাল যেন বলতে চাইছে, দাঁড়াও দর্জি সাহেব, একা পাই তোমায় দেখাচ্ছি মজা। খাওয়ার টেবিলটা তখন এক অদ্ভুত আনন্দ আর গোপন ভালোবাসায় ভরে উঠল। আমার মা বাবা টেরই পেলেন না যে তাদের হবু বৌমা তাদের পাশেই বসে তাদের ছেলের সাথে খুনসুটি করছে। মেঘনা পরী লেখক মোহাম্মদ ইমরান। টেবিলের নিচে মেঘনার চিমটি খেয়ে আমি যখন অস্থির, তখনই সে তার তর্জনী দিয়ে আমার কোমরের পাশে কাতুকুতু দিতে শুরু করল। আমি তো কাতুকুতু সহ্যই করতে পারি না। হঠাৎ সবার সামনেই আমি হাহা করে হেসেই ফেললাম। বাবা খাওয়া থামিয়ে অবাক হয়ে আমার দিকে তাকালেন। মা কপালে ভাঁজ ফেলে বললেন, কি রে ইমরান, একা একাই হাসছিস কেন? তুই কি দিন দিন পাগল হয়ে যাচ্ছিস নাকি?
আমি কোনোমতে হাসি চেপে মুখ লাল করে বললাম, আরে না মা, পাগল হব কেন? আসলে সকালে দোকানে বসে একটা মজার ভিডিও দেখেছিলাম, হঠাৎ ওটার কথা মনে পড়ে গেল, তাই হাসি সামলাতে পারছি না। মেঘনা তখন পাশে বসে ডাল দিয়ে ভাত মাখছে আর চোখে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ও জানে আমি কতটা বিপাকে পড়েছি। আমি হাত দিয়ে ওর হাতটা সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু মেঘনা নাছোড়বান্দা। ঠিক সেই সময় মা আবার আমাদের দিকে তাকিয়ে একটা ফন্দি আঁটলেন। মা তো চাচ্ছেনই যেন মেঘনার সাথে আমার একটু ভাব জমে। মা হুট করে দাঁড়িয়ে পড়ে বললেন, ফারিয়া, শোন, আমি বরং ওই কোণের চেয়ারটায় গিয়ে বসি, আর তুই ওই পাশে যা। ইমরান, তুই আর মেঘনা পাশাপাশি বসে খাতো দেখি। মাঝখানে খালি জায়গা থাকলে কথা বলতে অসুবিধা হয়। মায়ের কথা শুনে মেঘনা লজ্জায় এবার আস্ত একটা লাল টমেটো হয়ে গেল। ও মাথা একদম নিচু করে ফেলল। আমি যখন আমার চেয়ারটা টেনে মেঘনার একদম গা ঘেঁষে বসলাম, মনে হচ্ছিল যেন বাসে বা ট্রেনে আমরা পাশাপাশি সিটে বসে কোথাও ঘুরতে যাচ্ছি। আমি যখন বসলাম, সুযোগ বুঝে মেঘনার পেটে একটা টুক করে টোকা দিলাম। মেঘনা চমকে উঠে আমাকেও একটা চিমটি কাটল আর নিচু স্বরে বলল, বেয়াদব, মা বাবার সামনে এসব কি? তারপর ও আবার আমার কোমরে সুরসুরি দিতে শুরু করল। আমি তখন এক হাত দিয়ে নিজের খাওয়া সামলাচ্ছি আর অন্য হাত দিয়ে টেবিলের নিচে ওর হাতটা ধরার চেষ্টা করছি। আমাদের এই লুকোচুরি যুদ্ধের মাঝে ফারিয়া একবার আমার দিকে তাকিয়ে চোখ টিপল। খাওয়া শেষ করে মেঘনা যখন হাত ধুতে গেল, তখন আমি ওর পেছন পেছন গেলাম। ও ফিরে তাকিয়ে ভেঙচি কেটে বলল, খুব তো চেনা মানুষ সেজেছিলে দর্জি সাহেব, এখন কেমন লাগছে? আমি হেসে বললাম, রানী সাহেবের চিমটি আর কাতুকুতু খেয়ে জীবন তো প্রায় যায়। গল্পের পরবর্তী মোড়, তারা চিহ্ন বিকেলের দিকে মেঘনা যখন বিদায় নেবে, তখন কি সে ইমরানকে কোনো নতুন চমক দেবে? খাওয়া শেষ করে হাত ধুয়ে আমরা যখন একটু আড়ালে আসলাম, আমি সুযোগ বুঝে মেঘনার ভেজা হাতটা ধরলাম। তোয়ালে দিয়ে ওর হাতটা মুছিয়ে দিয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, দেখেছ মেঘনা, মা বাবা কিন্তু অলরেডি তোমাকে পছন্দ করে ফেলেছে। ওরা আমাদের দুজনকে এক করার জন্য কত চেষ্টা করছে। মা তো নিজের সিট ছেড়ে আমাদের পাশাপাশি বসিয়ে দিল। মেঘনা আমার কথা শুনে একটু লাজুক হাসল। ও ওর নরম হাত দিয়ে আমার গালটা টেনে দিয়ে বলল, ঠিকই বলেছ ইমরান, তোমার মা বাবা মানুষ হিসেবে সত্যিই অসাধারণ। আমার খুব ভালো লাগছে যে ওনারা আমাকে সাধারণ মেয়ে হিসেবেই এত আপন করে নিয়েছেন। ঠিক সেই মুহূর্তেই কোনো সংকেত না দিয়ে ফারিয়া হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। আমাদের ওই অবস্থায় দেখে ও থমকে গেল, তারপর মুখ টিপে হাসতে হাসতে বলল, ওরে বাবা, ভাইয়া, আমি মনে হয় একদম ভুল সময় চলে এসেছি। সরি, আমি কিন্তু কিচ্ছু দেখিনি। ও হাত দিয়ে চোখ ঢেকে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে হাসতে হাসতে বাইরে যাওয়ার ভান করল। আমি তো পুরো থতমত খেয়ে গেছি। একটু বিরক্ত হয়ে রসিকতা করে বললাম, তুই কি সময় অসময় দেখে আসতে পারিস না? একদম ছোট বাচ্চাদের মতো স্বভাব তোর। ফারিয়া বাইরে থেকে চেঁচিয়ে বলল, তোমরা তোমাদের রোমান্স চালিয়ে যাও, আমি গেলাম। মেঘনা লজ্জায় আমার বুকের ওপর মুখ লুকাল। ওর মুখটা তখন লাল হয়ে গেছে। ও আমার বুকে আলতো করে একটা কিল বসিয়ে দিয়ে বলল, সব তোমার দোষ। এখন বোনটার সামনে লজ্জায় মুখ দেখাবো কি করে? বলেই ও এক দৌড়ে ফারিয়ার ঘরের দিকে চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলাম। একদিকে মায়ের পছন্দ, অন্যদিকে বোনের সাপোর্ট। আমার আর মেঘনার এই অসম প্রেমের গল্পটা যে এত সুন্দর মোড় নেবে তা সত্যিই ভাবিনি। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে মেঘনা পাকাপাকিভাবে আমাদের বাড়ির সত্যি লক্ষ্মী হয়ে আসবে। পরবর্তী পর্বে মেঘনা পড়ি লেখক মোহাম্মদ ইমরান। আমি যখন ফারিয়ার ঘরের দিকে যাচ্ছিলাম, মাঝপথে মা আমাকে ডাক দিলেন। মায়ের হাতে একটা পুরনো কিন্তু চমৎকার কারুকার্য করা সোনার আংটি। মা আমার দিকে আংটিটা বাড়িয়ে দিয়ে বললেন, ইমরান, এই আংটিটা নিয়ে যা, গিয়ে মেঘনাকে পরিয়ে দে। আমি একটু অবাক হওয়ার ভান করে বললাম, তোমার আংটি তুমি ওকে দেবে কেন মা? ও তো ফারিয়ার জাস্ট ফ্রেন্ড। শুনেই মা হাসি মুখে আমার কানটা সজোরে টেনে ধরলেন। বললেন, চুপ কর বাঁদর, আমি সব বুঝি। আমি আমার হবু মেয়েকে দিচ্ছি, পাড়ার লোককে না। তুই বেশি বুঝিস না, যা বলছি তা কর। মায়ের হাতের টানে আমার কান লাল হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, মায়ের চোখকে ফাঁকি দেওয়া সত্যিই কঠিন। তবে মনে মনে খুব খুশি হলাম যে মা মেঘনাকে মনে প্রাণে মেনে নিয়েছেন।
আমি আংটিটা নিয়ে চুপি চুপি ফারিয়ার ঘরে গেলাম। গিয়ে দেখি দুই ননদ ভাবি বিছানায় শুয়ে মনের সুখে গল্প করছে। আমি ঘরে ঢুকতেই ফারিয়া উঠে বসল। আমি মেঘনাকে বললাম, মেঘনা, মা তোমাকে এই আংটিটা দিতে বলেছেন। ওনার খুব শখ, এটা তুমি পরো। মেঘনা তো অবাক। ও একটু ইতস্তত করে বলল, মা দিয়েছেন, কিন্তু আমি এটা কিভাবে নিই? ফারিয়া তখন মেঘনার হাতটা চেপে ধরে আমার দিকে তাকিয়ে বলল, আরে ভাবি, মা দিয়েছেন মানে এখন থেকে এটা তোমারই। আর দাদাই, তুই শুধু হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তুই নিজে ওর আঙুলে পরিয়ে দে। ফারিয়ার কথায় আমি আর দেরি করলাম না। মেঘনার নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিলাম। মেঘনা লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচু করে রইল। আমি ধীরলয়ে ওর অনামিকায় সোনার আংটিটা পরিয়ে দিলাম। আংটিটা ওর আঙুলে ঠিক যেন মানিয়ে গেল। মেঘনা তখন লাজুক চোখে আমার দিকে তাকাল। ফারিয়া পাশ থেকে হাততালি দিয়ে উঠল আর হাসতে হাসতে বলল, যাক, ছোটখাটো একটা আংটি বদল তো হয়েই গেল। এখন শুধু সানাই বাজার অপেক্ষা। ঘরের পরিবেশটা তখন এক অদ্ভুত সুখে ভরে উঠল। আমি বুঝতে পারলাম, পরীর দেশের রানী হলেও আমাদের এই সাধারণ মধ্যবিত্ত ঘরের মায়া মেঘনাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। গল্পের পরবর্তী ধাপে কি ঘটবে? মা বাবা কি এবার সরাসরি মেঘনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোর কথা তুলবে? আমি যখন মেঘনার আঙুলে আংটিটা পরিয়ে দিচ্ছিলাম, ঘরজুড়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু আমার ওই বাটপার বোন ফারিয়া যে মনে মনে অন্য কোনো ফন্দি আঁটছে, সেটা আমি বুঝতেই পারিনি। হঠাৎ ফারিয়া দুষ্টুমি করে আমাকে পেছন থেকে একজোরে ধাক্কা দিল। আমি তাল সামলাতে না পেরে সরাসরি বিছানায় বসা মেঘনার গায়ের ওপর গিয়ে পড়লাম। আমরা দুজনেই অপ্রস্তুত হয়ে খাটে পড়ে গেলাম। মুহূর্তের জন্য আমাদের দুজনের চোখাচোখি হল। মেঘনার নিঃশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ওর মায়াবী চোখের মণির ভেতরে যেন এক বিশাল আকাশ দেখতে পেলাম। ঠিক তখনই ফারিয়া খিলখিল করে হাসতে হাসতে নিজের কান ধরে বলল, ওরে বাবা, সরি দাদাই, আমি একদম বুঝতে পারিনি যে তোরা এভাবে ঘনিষ্ঠ হয়ে পড়বি। আমি তো জাস্ট একটু মজা করছিলাম। মেঘনা লজ্জায় একবারে পাথর হয়ে গেল। ও তাড়াতাড়ি আমাকে সরিয়ে দিয়ে উঠে বসল। ওর মুখ কান সব লজ্জায় লাল হয়ে গেছে। ও ওড়নাটা টেনে মাথা নিচু করে বসে রইল, একটা কথাও মুখ দিয়ে বেরোচ্ছে না। আমি কোনোমতে উঠে দাঁড়িয়ে নিজেকে সামলে নিয়ে ফারিয়ার দিকে তাকালাম। রাগের ভান করে বললাম, তুই কি পাগল হয়ে গেছিস? দেখছিস না ও ব্যথা পেতে পারো তো? কোনো কাণ্ডজ্ঞান নেই তোর। ফারিয়া তখন জিভ কামড়ে বলল, আরে দাদাই, তুই তো দেখি একদম হিরো স্টাইলে ল্যান্ড করলি। ভাবি তো পুরো সিনেমার হিরোইনদের মতো লজ্জা পাচ্ছে। আমি বরং এখন পালাই, তোরা কিছুক্ষণ নিরিবিলিতে গল্প কর। বলেই ফারিয়া একছুটে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরটা তখন একদম নিস্তব্ধ। মেঘনা তখনও মাথা নিচু করে বিছানার চাদর খুঁটছে। আমি ওর পাশে গিয়ে বসলাম আর খুব নিচু স্বরে বললাম, মেঘনা, কিছু মনে করো না। ফারিয়াটা আসলে খুব বেশি দুষ্টু। ও ইচ্ছা করে এমনটা করেছে। মেঘনা এবার মুখ তুলে আমার দিকে তাকাল। ওর ঠোঁটের কোণে একটা লাজুক হাসির রেখা। ও ফিসফিস করে বলল, তোমার বোনটা ঠিক তোমার মতোই হয়েছে, একেবারে ডানপিটে। কিন্তু ওর এই দুষ্টুমিগুলো কেন জানি আমার খুব ভালো লাগে। আমি ওর হাতটা আবার নিজের হাতের মুঠোয় নিলাম। আংটিটা ওর আঙুলে চাঁদের আলোর মতো চিকচিক করছিল। মনে হল এই সাধারণ মধ্যবিত্ত ঘরের চার দেয়ালের মাঝেই মেঘনা আজ তার আসল রাজপ্রাসাদ খুঁজে পেয়েছে। রাত বাড়ার সাথে সাথে বাড়ির আবহাওয়া যেন আরও বেশি উৎসবমুখর হয়ে উঠল। ডিনার টেবিলে আজ আবার মেঘনা আমাদের মাঝখানে। ফারিয়া আর মা যেন আগে থেকেই সব ঠিক করে রেখেছে, আমাকে আবার মেঘনার পাশেই বসতে হল। টেবিলে গরুর মাংসের দারুণ সুগন্ধি ভুনা আর গরম ভাত সাজানো। আমি খেতে খেতে আর চোখে মেঘনার দিকে তাকাচ্ছিলাম। ওর সেই মায়াবী রূপ আর লজ্জামাখা হাসিটা আমাকে যেন খাওয়া ভুলিয়ে দিচ্ছিল। আমি হাবার মতো ওর দিকে তাকিয়ে আছি দেখে বাবা হঠাৎ কাশতে কাশতে আমাকে একটা ধমক দিলেন। বাবা গম্ভীর মুখে বললেন, কিরে ইমরান, ওভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছিস? সামনে এতগুলো খাবার রাখা, মেঘনাকে পাতে একটু গরুর গোশত আর তরকারি তুলে দে। আমি অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বললাম, আরে বাবা, তুমিও তোর পাতে তুলে দিতে পারো। আমি কেন দেব? বাবা এবার মুচকি হেসে আমাকে কড়া চোখে শাসিয়ে বললেন, তোর বউকে আমি তুলে দেব কেন? তুই দে। বাবার মুখে হঠাৎ তোর বউ শব্দটা শুনে আমার কলিজা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আমি তো অবাক হয়ে বললাম, কি বললে বাবা?
বাবা তখন পরিস্থিতি সামাল দিতে হেসে দিয়ে বললেন, মানে বলছিলাম, তোর বোনের বান্ধবীকে আমি তরকারি তুলে দেব কেন? তুই ওর পাশে আছিস, তুই পরিবেশন কর। বাবার এই রসিকতা আর কথা ঘুরিয়ে নেওয়া দেখে মেঘনা লজ্জায় এবার পুরো লাল হয়ে গেল। ওর মুখটা যেন আগুনের মতো জ্বলছে। ও মাথা নিচু করে শুধু থালায় ভাত নাড়াচাড়া করতে লাগল। আমি আর কথা না বাড়িয়ে কাঁপা কাঁপা হাতে ওর পাতে বড় এক টুকরো গোশত আর ঝোল তুলে দিলাম। মেঘনা নিচু স্বরে আমাকে বলল, হয়েছে, আর দিতে হবে না। এবার নিজে খাও। মা আর ফারিয়া তখন আড়ালে একে অপরকে টিপাটিপি করছে আর হাসছে। আমি বুঝলাম, বাবাও মনে মনে মেঘনাকে আমাদের বাড়ির সদস্য হিসেবে মেনেই নিয়েছেন, তাই হয়তো অবচেতন মনে মুখ দিয়ে বউ শব্দটা বেরিয়ে গিয়েছিল। খাওয়া শেষ করে আমরা যখন টেবিল থেকে উঠলাম, মেঘনা আমার পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলে গেল, তোমার বাবা তো দেখি আমার মনের কথাটাই বলে দিলেন। আমি হাসলাম। ভাবলাম, যে গল্পের শুরুটা হয়েছিল জঙ্গল আর পরীর রহস্য দিয়ে, তা আজ আমাদের বাড়ির খাবার টেবিলে এক সুন্দর পরিণতির দিকে এগোচ্ছে। পরবর্তী পর্বে কি? খাওয়া দাওয়া শেষ হতেই মেঘনা আর চোখে আমার দিকে তাকিয়ে ইশারায় বলল, সে এবার বিদায় নেবে। বাবা তখন ড্রয়িং রুমে বসে খবর দেখছেন আর মা রান্নাঘর গুছাচ্ছেন। মেঘনা মিষ্টি করে সবার কাছ থেকে বিদায় নিয়ে দরজার কাছে এল। আমি ওকে এগিয়ে দিতে সদর দরজা পর্যন্ত গেলাম। ফারিয়া তখনও আমাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিল। বাইরে তখন ঝিঝি পোকার ডাক আর মাথার ওপর রূপলি চাঁদ। মেঘনা আমার খুব কাছে এসে দাঁড়াল। ওর সেই মায়াবী চোখের দিকে তাকাতেই মনে হল আজ সারা দিনের সব ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে গেছে। মেঘনা ফিসফিস করে বলল, ইমরান, আজ দিনটা আমার জীবনের অন্যতম সেরা দিন হয়ে থাকবে। তোমার মা বাবার ভালোবাসা আর ফারিয়ার দুষ্টুমি সবই আমার খুব আপন মনে হয়েছে। আমি ওর হাতটা আলতো করে চেপে ধরে বললাম, সব তো মাত্র শুরু মেঘনা, আমাদের এখনও অনেক পথ চলা বাকি। মেঘনা আমার কপালে আলতো করে একটা ছোঁয়া দিয়ে বলল, এখন আসি। অনেক দেরি হয়ে গেছে, পরীর রাজ্যে সবাই হয়তো আমাকে খুঁজছে। কাল রাতে আবার তোমার দোকানে দেখা হবে কিন্তু। কথাটা বলেই ও হাসল। আমি কিছু বলার আগেই ও বনের অন্ধকারের দিকে পা বাড়াল। কয়েক কদম গিয়েই ও যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ সেই শূন্য অন্ধকারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ঘরের ভেতর ঢুকলাম। দরজা বন্ধ করতেই দেখি ফারিয়া সামনে দাঁড়িয়ে। ও দুই হাত কোমরে দিয়ে বলল, কি ব্যাপার ভাইয়া? ভাবি তো চলে গেল, এখন কি মন খারাপ? যাও, গিয়ে শান্তিতে ঘুমাও, আজ তো অনেক ধকল গেল। আমি হাসলাম আর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। জানলা দিয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে ভাবলাম, এক সাধারণ দর্জি আর এক পরীর রানীর এই গল্পটা যেন সত্যিই কোনো রূপকথার চেয়ে কম নয়। আজ থেকে আমাদের ছুটি নেই, ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হল। সমাপ্ত অথবা চলবে। আপনার এই সুন্দর কাল্পনিক গল্পের সফরটি কি এখানেই শেষ করবেন, নাকি সামনে আরও নতুন কোনো মোড় দেখতে চান? মেঘনা চলে যাওয়ার পর ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। আমি বিছানায় শুয়ে ছটফট করছি, হঠাৎ মা আর বাবা আমার ঘরে ঢুকলেন। মায়ের মুখে একগাল হাসি। মা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, শোন ইমরান, তুই তো এখন বড় হয়েছিস, আয় রোজগারও করছিস। তোর তো এখন একটা জীবনসাথী দরকার। আমি আর তোর বাবা বলছিলাম কি, ফারিয়ার ওই বান্ধবী মেঘনা মেয়েটা তো বেশ লক্ষ্মী। তুই যদি রাজি থাকিস তবে ওকেই আমাদের ঘরের বউ করে আনি। আমি শুনেই তো ভেতরে ভেতরে শিউরে উঠলাম। আনন্দে নাকি লজ্জায় বুঝতে পারলাম না। শুধু মাথা নিচু করে রইলাম। বাবা পাশ থেকে টিপ্পনি কেটে বললেন, এখন লজ্জা পেলে কিন্তু পরীর মতো বউ হারাবি। পরে আফসোস করে লাভ নেই। আমি মনে মনে হাসলাম আর ভাবলাম, বাবা তোমরা তো জানোই না সে আসলে মানুষ নয়, সত্যিকারের এক পরী। জানলে তো অজ্ঞান হয়ে যেতে। বাবা আর দেরি না করে ফারিয়াকে ডাকলেন। ফারিয়া আসতেই বাবা খুব উৎসাহ নিয়ে বললেন, ফারিয়া, তোর বান্ধবীর বাড়িটা ঠিক কোথায় বলতো? আমরা কাল পরশুই একবার ওর বাড়িতে বিয়ের কথা বলতে যেতে চাই। ফারিয়া তো এই কথা শুনে আকাশ থেকে পড়ল। ও জানে মেঘনা কোনো সাধারণ মেয়ে নয়, ওর কোনো মানুষের মতো ঠিকানা নেই। ও বড় বিপদে পড়ে গেল। ও আমতা আমতা করে আমাকে আর বাবাকে দেখতে লাগল। ফারিয়া যা বলতে পারে, বুদ্ধিদীপ্ত উত্তর। ফারিয়া
বাবা, আসলে মেঘনার বাবা মা খুব রক্ষণশীল আর একটু অন্যরকম। ওরা হুট করে কাউকে বাড়িতে যাওয়া পছন্দ করেন না। মেঘনা আমাকে বলেছিল ওদের বাড়িতে এখন একটা পারিবারিক অনুষ্ঠান চলছে, তাই বাইরের কাউকে এখন অ্যালাউ করবে না। তোমরা বরং তাড়াহুড়ো করো না, আমি মেঘনার সাথে কথা বলে নিই। ও যদি সিগন্যাল দেয় তখনই আমরা যাওয়ার ব্যবস্থা করব। তাছাড়া ওদের বাড়িটা অনেক দূরে, পাহাড়ের ওদিকে, পথঘাটও খুব একটা ভালো না। বাবা একটু দমে গিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তুই তাহলে কথা বলে দেখ। তবে দেরি করিস না, এমন মেয়ে হাতছাড়া করা ঠিক হবে না। ফারিয়া হাঁফ ছেড়ে বাঁচল। ও আড়ালে এসে আমাকে চোখের ইশারায় বলল, দাদাই, তুই তো দেখি আমায় ফাঁসিয়ে দিচ্ছিলি। এখন এই পরীর ঠিকানার জন্য আমাকে একটা মিথ্যে গল্প সাজাতে হবে। আমি ফারিয়ার হাত ধরে বললাম, ধন্যবাদ বোন, তুই না থাকলে আজ সব জানাজানি হয়ে যেত। এবার মেঘনার সাথে কথা বলে একটা ব্যবস্থা করতেই হবে। পরবর্তী পর্বে কি হবে? মেঘনা। আমি মনে মনে মেঘনাকে ডাকতেই ও এক পলকে জানালার ধারে এসে হাজির হল। আমি ওকে ফারিয়ার বিপদের কথা আর বাবা মায়ের বিয়ের ইচ্ছার সবটুকু খুলে বললাম। মেঘনা কিছুক্ষণ চুপ থেকে আমার চোখের দিকে তাকিয়ে বলল, ইমরান, আমার মনে হয় বাবা মায়ের কাছে আর লুকানো ঠিক হবে না। সত্যিটা বলে দিলে মনের ওপর থেকে পাথরটা নেমে যাবে। যদিও ও একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু ওর চোখে মুখে একটা খুশির আভা ছিল। আমি সাহস করে ড্রয়িং রুমে গেলাম, যেখানে বাবা মা আর ফারিয়া বসেছিল। আমি গিয়ে সরাসরি বললাম, বাবা মা, আসলে মেঘনা কোনো সাধারণ মেয়ে নয়। ও পরীদের দেশের রানী। আর ওর সাথে আমার সম্পর্কটা অনেক গভীর। আমার কথা শুনে বাবা মা প্রথমে থমকে গেলেন, কিন্তু মেঘনা যখন তার মায়াবী রূপে সামনে এসে দাঁড়াল তখন তাদের সব ভয় কেটে গেল। বাবা হেসে বললেন, তুই যাকেই পছন্দ করিস না কেন, আমাদের কোনো আপত্তি নেই। মা তো আনন্দে আত্মহারা। মেঘনা যখন বাবা মাকে সালাম করতে এগিয়ে গেল, মা পরম মমতায় ওকে জড়িয়ে ধরে বললেন, তুমি পরীর রানী হতে পারো, কিন্তু আজ থেকে তুমি আমাদের ঘরের লক্ষ্মী। মেঘনা আবেগপ্রবণ হয়ে বাবা মা আর ফারিয়াকে একে একে জড়িয়ে ধরল। বাবা তখন বললেন, মা মেঘনা, তোমার বাবা মাকেও একদিন আমাদের এখানে আসার নিমন্ত্রণ জানিও। আমরা ধুমধাম করে সবটা করতে চাই। এরপর মা আমার দিকে তাকিয়ে চোখ টিপে বললেন, ইমরান, হবু বৌমাকে নিয়ে ঘরে যা, একটু গল্প কর। মা এটা বলতেই মেঘনা লজ্জায় যেন লাল গোলাপ হয়ে গেল। ও মাথা নিচু করে আমার পিছু পিছু ঘরে এল। ঘরে ঢোকার সাথে সাথেই মেঘনা খুশিতে পাগল হয়ে গেল। ও দরজাটা ভেজিয়ে দিয়ে এক ঝটকায় আমাকে ঠেলা দিয়ে খাটে শুইয়ে দিল। তারপর ও আমার বুকের ওপর শুয়ে পড়ে আমার মুখ আর ঠোঁটের খুব কাছাকাছি এসে ফিসফিস করে বলল, ইমরান, আমি স্বপ্নেও ভাবিনি এত তাড়াতাড়ি সবকিছু এত সহজে মিটে যাবে। আমি তো ভেবেছিলাম তোমাদের পৃথিবী আমাকে মেনে নেবে না। আমি ওর কপালে হাত বুলিয়ে দিয়ে শান্ত স্বরে বললাম, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব মেঘনা। আমাদের ভালোবাসা পবিত্র ছিল বলেই ওপরওয়ালা আমাদের পথ সহজ করে দিয়েছেন। মেঘনা আমার বুকে মাথা রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওর গায়ে সেই সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমাদের এই রূপকথার মতো গল্পটা এবার এক সুন্দর পরিণতির দিকে এগোচ্ছে। পরের দিন রাতটা ছিল আমাদের পরিবারের জন্য সবচাইতে স্মরণীয়। মেঘনার বাবা মা মানুষের বেশ ধরে আমাদের বাড়িতে আসলেন। আমরা আগে থেকেই ঘরদোর সাজিয়ে হরেক পদের খাবারের আয়োজন করে রেখেছিলাম। বাবা যখন মেঘনার বাবাকে দেখলেন, তিনি এগিয়ে গিয়ে সালাম দিলেন। দুই বিয়াইন একে অপরের কুশল বিনিময় করলেন। বাবা হাসিমুখে জিজ্ঞেস করলেন, বেয়াই সাহেব, কেমন আছেন? আপনার মেয়ে তো আমাদের ঘরের আলো হয়ে এসেছে। তারা সোফায় বসে গভীর আলোচনায় মেতে উঠলেন। আমি আর মেঘনা পাশাপাশি সোফায় বসেছিলাম। মেঘনা লজ্জায় আজ যেন আরও বেশি কুঁকড়ে যাচ্ছে। ও সবার আড়ালে আমার একটা হাত ধরে নিজের হাতের তালু দিয়ে ডলতে লাগল আর মাথা নিচু করে রইল। ওদিকে আমার মা আর মেঘনার মা আলাদা এক কোণে বসে বিয়ের গয়নাগাটি আর শাড়ি নিয়ে খুশিতে গল্প করছেন। দীর্ঘ আলোচনার পর বিয়ের দিনক্ষণ ফাইনাল হল। বাবা ঘোষণা করলেন, আগামী শুক্রবার রাতেই ধুমধাম করে ইমরান আর মেঘনার বিয়ে হবে। ইনশাআল্লাহ, কোনো কমতি থাকবে না। কথাটা শুনে আমার আর মেঘনার বুক যেন খুশিতে নেচে উঠল। মেঘনার বাবা মা খুশি মনে বিদায় নিলেন, কিন্তু মেঘনা আজ আমাদের সাথেই থেকে গেল।
মা তখন আমাকে ইশারা করে বললেন, ইমরান, বৌমাকে নিয়ে ঘরে যা। সারাটা দিন অনেক ধকল গিয়েছে, ও অনেক ক্লান্ত। আমি মেঘনাকে নিয়ে আমাদের ঘরে আসলাম। ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিলাম। আমার ভেতরের আনন্দ যেন আর বাঁধ মানছিল না। আমি এক ঝটকায় মেঘনাকে পাঁজাকোলে করে উঁচুতে তুলে ধরলাম আর বনবন করে ঘুরতে লাগলাম। আমি চিৎকার করে বলতে চাইছিলাম, ফাইনালি মেঘনা, আগামী শুক্রবার তুমি পাকাপাকিভাবে আমার হচ্ছ। মেঘনা আমার ঘাড় ধরে ঝুলে রইল। ওর চোখে মুখে লজ্জা আর হাসির এক অপূর্ব মিশ্রণ। ও ফিসফিস করে বলল, আরে ছাড়ো ইমরান, কেউ দেখে ফেললে কি ভাববে? তুমি তো দেখি একদম পাগল হয়ে গেছ। আমি ওকে আলতো করে বিছানায় নামিয়ে দিলাম। ও লজ্জায় বালিশে মুখ গুজে হাসতে লাগল। আমাদের সেই ছোট্ট ঘরটা তখন এক অপার্থিব সুখে ভরে উঠল। যে পরীর সাথে বনের ধারে দেখা হয়েছিল, সে এখন আমার ঘরে আমার জীবনসঙ্গিনী হতে চলেছে। শুক্রবারে আমাদের এই পবিত্র ভালোবাসা এক পূর্ণতা পেতে যাচ্ছে। গল্পের পরিসমাপ্তি। তারা চিহ্ন ইমরান আর মেঘনার এই সুন্দর যাত্রা এভাবেই এক সুখের পরিণতির দিকে এগিয়ে গেল। ভালোবাসা যদি সত্যি হয়, তবে মানুষ আর পরীর বিভেদও ঘুচে যায়, তার প্রমাণ ইমরান ও মেঘনা। তারা চিহ্ন শুভ সমাপ্তি। ইমরান। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এল। শুক্রবারের রাত। পুরো গ্রাম আজ আমাদের বাড়িতে ভেঙে পড়েছে। সবাই দেখতে এসেছে দর্জি ইমরানের সেই পরীর মতো সুন্দর বউকে। মেঘনাকে যখন লাল বেনারসি আর সোনার গয়নায় বউ সাজানো হল, তখন ওকে দেখে মনে হচ্ছিল আকাশ থেকে কোনো অপ্সরী সত্যি সত্যিই মাটিতে নেমে এসেছে। ওর রূপের ছটায় চারপাশ যেন ম ম করছিল। গ্রামবাসী সবাই বলাবলি করতে লাগল, এমন সুন্দর বউ আমরা জন্মেও দেখিনি। ধুমধাম করে বিয়েটা সম্পন্ন হল। রানীর মতো মেঘনা আমার ঘরে এল। আমি যখন বুক দুরুদুরু কাঁপন নিয়ে বাসর ঘরে ঢুকলাম, দেখি ফারিয়া দরজার সামনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। ও আমাকে আটকে দিয়ে বলল, কি ব্যাপার ভাইয়া? ভাবিকে প্রথম দিন কি উপহার দিবি ঠিক করেছিস তো? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আসলে কি দেব বুঝতে পারছি না রে। তুই বল না, ও কি পছন্দ করে? ফারিয়া খিলখিল করে হেসে উঠল। ও আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, আমি আগেই ভাবির কাছ থেকে জেনে নিয়েছিলাম। তোর পরীর মতো বউ আর কিছু না, শুধু মিষ্টি খেতে খুব পছন্দ করে। এই নে মিষ্টির প্যাকেট, ভাবির জন্য নিয়ে যা। আমি মিষ্টির প্যাকেটটা নিয়ে ঘরে ঢুকলাম। চারিদিকে রজনীগন্ধার সুবাস আর মোমবাতির নরম আলো। বিছানার মাঝখানে মেঘনা ঘোমটা টেনে বসে আছে। আমি ওর কাছে গিয়ে বসলাম। ওর ঘোমটাটা একটু সরিয়ে দিতেই দেখলাম লজ্জায় রাঙা হয়ে থাকা সেই চেনা মুখটা। আমি প্যাকেটটা ওর সামনে রেখে বললাম, শুনলাম তুমি নাকি মিষ্টি খুব ভালোবাসো। এই নাও তোমার উপহার। মেঘনা মিষ্টির দিকে তাকিয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকাল। তারপর দুষ্টুমি ভরা হাসিতে বলল, ফারিয়াটা সব বলে দিয়েছে বুঝি? তবে এই মিষ্টির চেয়েও বড় মিষ্টি তো আজ আমি পেয়ে গেছি ইমরান। তোমাকে আজ থেকে নিজের করে পাওয়াটাই আমার সবচাইতে বড় উপহার। আমি ওর হাতটা জড়িয়ে ধরলাম। যে মেয়েটার হাত একসময় বনের অন্ধকারে ধরেছিলাম, আজ সে আমার ঘরের লক্ষ্মী। আমাদের ভালোবাসা আজ এক পূর্ণতা পেল। বাসর ঘরের সেই নিস্তব্ধতায় আমরা দুজনে অঙ্গীকার করলাম, মানুষ হোক বা পরী, আমাদের এই বন্ধন জন্মজন্মান্তরের। সমাপ্ত। ইমরান ও বাসর ঘরের সেই পবিত্র পরিবেশে মেঘনা আমার দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে বলল, ইমরান, আমাদের এই নতুন জীবনের শুরুটা হোক সৃষ্টিকর্তার শুকরিয়া আদায়ের মাধ্যমে। চলো আমরা দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের এই সুন্দর পথ চলার জন্য দোয়া করি। আমি ওর কথায় মুগ্ধ হলাম। একজন পরীর রানী হয়েও সে কতটা সংসারী আর ধার্মিক হতে পারে তা দেখে আমার সম্মান ওর প্রতি আরও বেড়ে গেল। আমরা দুজনে অজু করে জায়নামাজে দাঁড়ালাম। পবিত্র মনে নামাজ শেষ করে দুজনে মিলে মোনাজাত করলাম, যেন আমাদের এই ভালোবাসা সারা জীবন অটুট থাকে এবং আমাদের পরিবারে যেন সবসময় সুখ শান্তি বজায় থাকে। নামাজ শেষে মেঘনা আমার চোখের দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিল। সেই হাসিতে কোনো জাদুর প্রয়োজন ছিল না, ছিল নিখাদ ভালোবাসা। এভাবেই এক সাধারণ দর্জি আর এক পরীর রানীর অসম প্রেমের গল্পটা এক সফল আর পবিত্র পরিণতির দিকে এগিয়ে গেল। গল্পের সমাপ্তি। ইমরান তার সাহসিকতা আর সততা দিয়ে জয় করে নিল পরীর মন। মেঘনা তার জাদুকরী পৃথিবী ছেড়ে বেছে নিল সাধারণ মানুষের সংসার। পরিবার
ফারিয়া আর মা বাবার ভালোবাসা সব বাধা দূর করে দিল। শিক্ষা: ভালোবাসা যদি পবিত্র আর অটল হয় তবে সৃষ্টি জগতের যে কোনো কঠিন বাধাই জয় করা সম্ভব। শুভ সমাপ্তি। আপনার এবং মেঘনার এই চমৎকার প্রেমের গল্পটি পড়তে পেরে আমার সত্যিই খুব ভালো লাগল। এটি কেবল একটি রূপকথার গল্প নয়, এর মধ্যে রয়েছে গভীর আবেগ, বিশ্বাস এবং সাহসের এক দারুণ সংমিশ্রণ। গল্পটি কেমন লাগল? গল্পটি এক কথায় অপূর্ব। একজন সাধারণ মানুষের সাথে পরীর রানীর এই মায়াবী সম্পর্কটি আপনি খুব সহজ এবং সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে ইমরানের বীরত্ব, তান্ত্রিকের সাথে লড়াই, মেঘনার সরলতা ও মা বাবার প্রতি ভালোবাসা, ইমরানের পরিবারের সেই সুন্দর খুনসুটি এবং সহজভাবে মেনে নেওয়া, এই বিষয়গুলো গল্পটিকে অনেক বেশি প্রাণবন্ত করে তুলেছে। এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? এই রূপকথাটি আমাদের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেয়। ১. পবিত্র ভালোবাসা: ভালোবাসা যদি সত্যি হয় তবে জাতি, ধর্ম বা মানুষ পরীর ভেদাভেদ কোনো বাধা হতে পারে না। ২. সাহসিকতা: প্রিয়জনের জন্য নিজের জীবন বাজি রাখার যে মানসিকতা ইমরান দেখিয়েছে তা প্রকৃত বীরত্ব। ৩. পারিবারিক বন্ধন: বড়দের দোয়া এবং ছোটদের, যেমন ফারিয়া, সহযোগিতা থাকলে যে কোনো কঠিন পথ সহজ হয়ে যায়। ৪. সততা ও পবিত্রতা: গল্পের শেষে নামাজের মাধ্যমে নতুন জীবন শুরু করাটা শিখিয়ে দেয় যে প্রতিটি ভালো কাজের শুরু সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হওয়া উচিত। পাঠকদের উদ্দেশ্যে বার্তা: প্রিয় বন্ধুরা, আপনারা যদি ইমরান এবং মেঘনার এই অসাধারণ ও রোমাঞ্চকর প্রেমের আরও অনেক গল্প শুনতে চান, তবে এখনই রূপকথার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই চ্যানেলে ইমরান ও মেঘনার জীবনের আরও অনেক অজানা এবং মায়াবী গল্প রয়েছে যা আপনাদের মন ছুঁয়ে যাবে। দেরি না করে এখনই দেখে আসতে পারেন সেই সুন্দর জগৎটি। গল্পটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই সুন্দর কল্পনাগুলো আরও ডানা মেলুক, এটাই কাম্য। একেবারে ঠিক কথা। একটি সুন্দর গল্পের সমাপ্তি সবসময়ই সুন্দর হওয়া চাই। ইমরান আর মেঘনার এই মায়াবী রূপকথাটি আমাদের মনে অনেক দিন গেঁথে থাকবে। তাদের এই পবিত্র ভালোবাসা আর সাহসের গল্পটি সত্যিই অসাধারণ ছিল। সবশেষে এই গল্পের সকল পাঠক এবং শ্রোতাদের জানাই অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।